আজকে আমরা ফ্রিকশনের আরও বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। ফার্স্টে দেখো আমরা একটা অঙ্ক নিয়েছি, এখানে একটা ব্লক রয়েছে যে ব্লকের ওজন হলো 75 কিলোনিউটন এবং এই ব্লকটা যেই তলের উপর অবস্থান করছে তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.4। এরপরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 কিলোনিউটন বলে এই ব্লকটাকে টানা হচ্ছে ডান দিকে। এখন এই অবস্থাতে তোমার কাছে প্রশ্ন করা হয়েছে ব্লকটা কি স্থির থাকবে নাকি ডান দিকে গতিশীল হয়ে যাবে। ব্লকটা কি স্থির থাকবে নাকি গতিশীল হবে এটা তোমার কাছে চাওয়া হয়েছে। প্রশ্নটা এরকমভাবে থাকতে পারে যে ব্লকটা কি স্থির থাকবে, অথবা তোমার কাছে প্রশ্নটা করা হতে পারে ব্লকটা কি সরে যাবে, অথবা তোমার কাছে প্রশ্ন করতে পারে ব্লকটি গতিশীল হবে নাকি স্থির থাকবে। সকল প্রশ্নের অ্যান্সার একই রকম। এনিওয়ে, তো আমরা একটু দেখবো যে ব্লকটা এখানে আদৌ স্থির থাকবে নাকি গতিশীল হবে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে একটা কথা আগে বলে রাখি, কারণ সামনে আমরা হেলানো তলের বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব, যে একটা হেলানো তলের উপর একটা ব্লক অবস্থান করছে সেই ম্যাথগুলো সলিউশন করব। তো সেইগুলোর ক্ষেত্রে দরকার হবে, আবার এটার ক্ষেত্রে দরকার হবে। এই জন্য আমরা বলছি যে দেখো আমরা যখন ল্যামি এর বলের সাম্যাবস্থা যখন চ্যাপ্টার ম্যাথগুলো যখন করেছিলাম সেই সময় আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করার জন্য বলেছিলাম যে ব্লকের কেন্দ্র যেখানে থাকবে সেই কেন্দ্র বরাবর একটা এক্স অক্ষ আর হচ্ছে এই কেন্দ্রের সাথে মানে এই কেন্দ্র বরাবর একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ ড্র করতে হবে। আমরা সেই ক্ষেত্রে ড্র করেছিলাম এইভাবে এক্স অক্ষ আর এইভাবে ওয়াই অক্ষ ড্র করেছিলাম। বাট এই ফ্রিকশনের অঙ্কের ক্ষেত্রে একইভাবে করলেও হবে অঙ্কগুলা, ল্যামির ক্ষেত্রে যেভাবে করেছিলাম সেভাবে করলেও হবে। বাট ল্যামির ক্ষেত্রে যেভাবে করেছিলাম ওইভাবে যদি আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করি তাহলে অঙ্কগুলো একটু ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। অঙ্ক কিন্তু হবে বাট ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে। তো ক্যালকুলেশন জটিল যেন না হয় সেই জন্য আমরা যেটা করব ফ্রিকশনের অঙ্কের জন্য, আমি এখন মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত করার ব্যাপারটা বলতেছি শুধুমাত্র ফ্রিকশন অঙ্কের জন্য, অন্য কোনো অঙ্কের জন্য না। আবারও বলছি আগে আমরা যেভাবে করে এসেছি সেভাবে করলেও হবে, বাট একটু ক্যালকুলেশনের জটিলতা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা ফ্রিকশনের জন্য একটা নিয়ম জানবো, সেটা হচ্ছে কোন একটা ব্লক যেই তলের উপর অবস্থান করবে সেই তলের সমান্তরালে আমরা এক্স অক্ষ ড্র করব এবং এক্স অক্ষের সাথে লম্বভাবে একটা ওয়াই অক্ষ ড্র করব, প্লাস এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ওই ব্লকের ভরকেন্দ্র বরাবরই ড্র করব। কিন্তু ব্লকটা যেই তলে অবস্থান করবে সেই তলের সমান্তরালে এক্স অক্ষ ড্র করব এবং তার সাথে লম্বভাবে ওয়াই অক্ষ ড্র করব। তো সেই দিক থেকে দেখা যায় যে যদি সমান্তরাল তলের উপরে যদি মানে একটা অনুভূমিক হেলানো তলের উপরে যদি ব্লক অবস্থান করে তাহলে ল্যামিতেও যা করেছে বলের সাম্যাবস্থার ক্ষেত্রেও যা করেছে এখানেও তাই হয়ে যাবে, বাট হেলানো তলে অবস্থান করার ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে যাবে। তো হেলানো তলে অবস্থানের ক্ষেত্রে কীভাবে ভিন্ন হবে আমরা সেই সময় যে জানবো ইনশাল্লাহ। এই কথাটা বলে রাখলাম এখন এই জন্য যেন হেলানো তলে যে সমস্যা না হয়। এনিওয়ে, তাহলে আমরা এখন কী করবো, এখানে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করবো। তো এর ভরকেন্দ্র কোথায়, এর ভরকেন্দ্র আমরা পাচ্ছিল এখানে। তো এই ভরকেন্দ্র বরাবর আমরা একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করবো। তো এক্স অক্ষটা কীভাবে ড্র করবো, এই ব্লকটা যেই তলের উপর অবস্থান করছে সেই তলের সমান্তরালে ড্র করবো এবং ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে লম্বভাবে ড্র করবো। তো আমরা করে ফেলি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে ফেলি। এই আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে ফেলেছি। এখন দেখো এখানে যে বলগুলো কাজ করছে, কি কি বল কাজ করছে একটু দেখি আমরা। এখানে ব্লকের ওজন ভার্টিক্যালি সরাসরি কাজ করছে নিচের দিকে। আমরা বললাম যে ব্লকের ওজন ভার্টিক্যালি সরাসরি কাজ করছে নিচের দিকে কত, 75 কিলোনিউটন। এরপরে যেই তলের উপর অবস্থান করছে আমরা কিন্তু আগেই বলের সাম্যাবস্থার ক্ষেত্রে শিখে এসেছি, যেই তলের উপর একটা বস্তু অবস্থান করে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্রতিক্রিয়া বল কাজ করে এবং সেই প্রতিক্রিয়া বলটা কেন্দ্র দিয়ে যায়। তাহলে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিক্রিয়া বল কাজ করলে কোন দিক দিয়ে যাবে, যে এইটার মধ্য দিয়ে যাবে। এখানে আরেকটা প্রতিক্রিয়া বল কাজ করছে। এবার দেখো ব্লকটার উপরে যখন এই 20 কিলোমিটার লোড যখন প্রয়োগ করা হয়নি, বল যখন প্রয়োগ করা হয়নি তখন ব্লক এখানে টোটাল স্থির আছে। বাট যখনই ব্লকটার উপর 20 কিলোমিটার লোড প্রয়োগ করা হবে ব্লকটা কোন দিকে যাওয়ার উপক্রম হবে, ডান দিকে যাওয়ার উপক্রম হবে। তো ডান দিকে যাওয়ার উপক্রম যদি হয় তাহলে আমরা বলবো বস্তু যেদিকে যায় বা যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, তার মানে এই বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে। এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটাকে বলি এফএস। তো আমরা তো আসলে সমস্ত বলগুলো কেন্দ্র দিয়ে দেখাই, এই জন্য আমরা এই ঘর্ষণ বলটাকে এই জায়গায় দেখাবো। এই জায়গায় দেখালো হবে, অথবা তুমি নিচে এখানে দেখালো হবে, কোনো সমস্যা নেই। অ্যাজ উইশ, হ্যাঁ, এই জায়গায় দেখালো কোনো অসুবিধা নেই, এখানে দেখালো হবে অথবা এই জায়গায় দেখালো কোনো সমস্যা নেই। এনিওয়ে, এবার দেখো তাহলে আমরা এখানে এই হচ্ছে বলগুলো কাজ করছে। এবার আমরা বলগুলো একটু উপাংশে ভাগ করে ফেলি। এর দুইটা অংশ পাওয়া যাবে, একটা হলো অনুভূমিক আর একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাওয়া যাবে। এনিওয়ে, তো এখন আমরা ক্যালকুলেশন করবো। তো ক্যালকুলেশন করার আগে আমরা যেটা একটু জেনে নেবো সেটা হচ্ছে যে আমার কাছে প্রশ্ন চাওয়া হয়েছে ব্লকটি স্থির থাকবে নাকি গতিশীল থাকবে, এই জিনিসটা কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে।
তো সেটা বের করতে হলে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ব্লকের উপরে যদি আমি 20 কিলোনিউটন বলে যদি এইদিকে যদি টানি তাহলে আমরা আগে দেখব যে এই যে 20 কিলোনিউটন বল ব্লকটা এই দিকে যেন গতিশীল না হয় তার জন্য কি করতে হবে, ডান দিকে একটা এফএস পরিমাণ বল দিতে হবে। তো ডান দিকে যে এফএস পরিমাণ বল দিতে হবে, তো দেখো আমি এই দিকে মনে করো ব্লকটাকে যে বলে টানছি এফএস এর পরিমাণও ঠিক সেই পরিমাণ হতে হবে, তাহলে ব্লকটা এখানে স্থির থাকবে। আশা করি আমার কথাটা বুঝছো। তাহলে আমরা একটু দেখব যে এই বলটাকে রোধ করে ব্লকটাকে যদি এখানে স্থির থাকতে হয় তাহলে কি পরিমাণ এফএস এখানে কাজ করতে হবে, ম্যাক্সিমাম কী পরিমাণ এফএস আমাকে কাজ করতে হবে সেটা আগে আমরা একটু বের করে ফেলবো। যে ব্লকটাকে যদি 20 কিলোনিউটন বল যদি টানা হয় তাহলে এর ঘর্ষণ বল কতটুকু কাজ করতে হবে ডান দিকে সেটা আগে আমরা একটু বের করে ফেলবো। মানে কী পরিমাণ ঘর্ষণ বল কাজ করলে এই ব্লকটাকে এই জায়গায় স্থির রাখা সম্ভব 20 কিলোনিউটন বল দেওয়া সত্ত্বেও, সেটা আগে আমরা একটু বের করে ফেলবো। তো সেটা যদি বের করতে হয় তাহলে আমরা কি ধরে বের করবো, সাম্য অবস্থা আছে ধরেই করব, কারণ আমরা কিন্তু বলতেছি 20 কিলোনিউটন বলে ব্লকটাকে ডান দিকে টানছি। তো ডান দিকে যদি টানা হয় তাহলে দেখো ব্লকটাকে আমরা চাচ্ছি স্থির রাখতে হলে আমাকে এদিকে একটা নির্দিষ্ট পরিমাণ বল দিতে হবে। তো আমরা এমন একটা বল বের করবো যেই ঘর্ষণ বলটা ডান দিকে কাজ করে ব্লকটি স্থির থাকবে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তো যেহেতু আমরা এমন বল বের করতে যাচ্ছি যেই বলটা মানে এমন ঘর্ষণ বল বের করতে যাচ্ছি যেই বলটা কাজ করে ব্লকটি স্থির থাকবে, তার মানে সাম্য অবস্থায় ধরে আমাকে কাজটা করতে হবে, যেহেতু আমরা ব্লক স্থির রেখেই কাজটা করছি। আমার কথা নিশ্চয়ই বুঝছো যে এমন একটা বল বের করবো যেই বলটা ডান দিকে কাজ করলে ব্লকটা স্থির থাকবে। তো সেটা আমরা বের করে ফেলি। তার জন্য আমরা কী করবো হচ্ছে সাম্য অবস্থার ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো সাম্য অবস্থার জন্য আমরা কী ফর্মুলা জানি, সামেশনাল এফ এক্স ইকুয়াল টু 0 আর সামেশনাল এফ ওয়াই ইকুয়াল টু 0। তো এফ এর যদি বের করতে চাই, এফ এস কাজ করছে কোনটা, এক্স অক্ষ বরাবর, তাই আমরা সামেশনাল এফ এক্স এর কাজ করবো ফার্স্টে। সামেশনাল এফ এক্স ইকুয়াল টু 0 আমরা বললাম ডান দিকের বলগুলো পজিটিভ, বা ডান দিকে কী বল কাজ করছে 20 কিলোনিউটনের এক্স অক্ষ বরাবর উপাংশ। তো এক্স অক্ষ বরাবর উপাংশ দেখো তো এই কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর আছে, সো এটার সাথে হবে কস। আমরা কিন্তু এটা ইতিপূর্বে শিখে এসেছি। 20 কস 30 ডিগ্রি মাইনাস এফ এস কাজ করছে কোন দিকে, ডান দিকে। আচ্ছা, আর কোনো অনুভূমিক বল কি কাজ করছে না? এই বলটা অ্যাকচুয়ালি আমি এই জায়গায় দেখাইছি। এনিওয়ে, যদি এই জায়গায় দেখো তখন আর এটা এখানে দেখানোর দরকার নেই, আর যদি এই বরাবর দেখো তখন আর এখানে দেখানোর দরকার নেই। বা আমরা এই জায়গা থেকে দেখো এফ এসের একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এফ এসের আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো। তো সেই ভ্যালুটাই আমরা এখানে হচ্ছে লিখব। সম্ভবত এফ এসের যেই ভ্যালুটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে 17.32 এফএসের ভ্যালু পেলাম। দ্যাট মিনস আমরা এখানে যে এফএসটা বের করলাম কী হিসেবে বের করলাম, যে ডান দিকে যে বল প্রয়োগ করেছে এই বলটাকে যদি প্রতিরোধ করতে হয়, প্রতিরোধ করে যদি ব্লকটাকে স্থির রাখতে হয় তাহলে বাম দিকে এই পরিমাণ ঘর্ষণ বল কাজ করতে হবে। যদি কাজ করে এই পরিমাণ ঘর্ষণ বল যদি কাজ করে তাহলে ব্লকটা এখানে স্থির থাকবে। ডান দিকে যদি 20 কিলোনিউটন বল যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি প্রয়োগ করা হয় তাহলে এই ব্লকটাকে যদি স্থির রাখতে চাই তাহলে তার বাম দিকে এই 17.32 কিলোনিউটন পরিমাণ ঘর্ষণ বল কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ঘর্ষণ বলটাকে এখানে কাজ করছে নাকি করছে না, এর উত্তর আমরা পাবো কিসের মাধ্যমে? এর উত্তর আমরা পাবো হচ্ছে এর লিমিটিং ঘর্ষণ বল কত এখানে, তার মাধ্যমে পাবো। এখন বলতে পারো যে ভাই লিমিটিং ঘর্ষণ বলটা আবার কি? আর লিমিটিং ঘর্ষণ বলের সংজ্ঞা বইতে বিভিন্ন রকমভাবে থাকতে পারে, বাট ম্যাথমেটিক্যাল টার্ম ইস্যুতে যেভাবে দরকার আমি সেভাবে আমার মতো করে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে লিমিটিং ঘর্ষণ বল অ্যাকচুয়ালি যে কোনো একটা বস্তু যেই তলের উপর অবস্থান করবে ওই তল সর্বোচ্চ যে পরিমাণ ঘর্ষণ বল দিতে পারে সেটাকে আমরা বলবো লিমিটিং ঘর্ষণ বল। তো আমরা কিন্তু দেখলাম এই 20 কিলোনিউটন লোড এর জন্য যদি ব্লকটাকে স্থির রাখতে হয় তাহলে বাম দিকে আমাদের 17.32 কিলোনিউটন ঘর্ষণ বল কাজ করতে হবে। তো এবার আমাদের একটু দেখতে হবে এই যেই তলের উপর ব্লকটা অবস্থান করছে এই তলটা সর্বোচ্চ কী পরিমাণ ঘর্ষণ বল দিতে পারে সেটা আমাদের দেখতে হবে। যদি দেখি যে এই তল সর্বোচ্চ যেই পরিমাণ ঘর্ষণ বল দিতে পারে তার থেকে এই বাম দিকে বলটা কম দরকার হচ্ছে তাহলে বলবো ব্লকটা স্থির আছে। আর যদি দেখি যে হচ্ছে এই তলটা সর্বোচ্চ যতটুকু ঘর্ষণ বল দিতে পারে তার থেকে বেশি পরিমাণ ঘর্ষণ বল বাম দিকে কাজ করতে হবে, তাহলে ব্লকটা স্থির থাকবে না। আমি আসলে এর লিমিটিং ঘর্ষণ বলটা বের করে নিই, তারপর আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। আগে লিমিটিং ঘর্ষণ বলটা আমি একটু বের করব। তো মানে লিমিটিং ঘর্ষণ বল মানে হচ্ছে এই ব্লকটা যেই তলের উপর আছে এই তল সর্বোচ্চ কত ঘর্ষণ বল দিতে পারে। তো লিমিটিং ঘর্ষণ বল বের করার ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এই তলের হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর এই তলের প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে লিমিটিং ঘর্ষণ বল বের করার ফর্মুলা।
এখন দেখো এখানে আমরা এটাকে এফএস প্রাইম বলি, হ্যাঁ, তাহলে বুঝবো যে এটা লিমিটিং ঘর্ষণ বল। তো এটা বের করতে হলে আমাদের অবশ্যই আর দরকার। তো আমরা আরটা বের করে ফেলি। আরটা বের করার জন্য এখন আর বের করার সময় সবসময় এই ঘর্ষণের ক্ষেত্রে আর বের করার সময় সবসময় সামেশনাল এফ ওয়াইয়ের কাজ করতে হবে। এফ ওয়াইয়ের কাজ করলে আমরা আর পেয়ে যাব। আপওয়ার্ড বললাম পজিটিভ, তাহলে আর বল কাজ করছে কোন দিকে বলো তো? উপরের দিকে পজিটিভ। এরপরে হচ্ছে 20 কিলোনিউটনের হচ্ছে ওয়াইক্ষ বরাবর উপাংশ কাজ করছে উপরের দিকে, তাহলে ওয়াইক্ষ বরাবর উপাংশ হবে 20 সাইন 30 ডিগ্রি। এরপরে হচ্ছে 75 কিলোনিউটন কাজ করছে নিচের দিকে। 75 কিলোনিউটন কাজ করছে আমরা বললাম নিচের দিকে। তাহলে এই জায়গা থেকে আমরা দেখো সরাসরি কিন্তু আর এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবো এখান থেকে। আর এর ভ্যালুটা হবে হলো 65 কিলোনিউটন। এখন তুমি এখানে এফএস এর লিমিটিং ঘর্ষণ বলে ভ্যালুটা বের করে ফেলো। এফএস এর ভ্যালু দেওয়া আছে হলো 0.4 ইন্টু আর এর ভ্যালু কত? 65 কিলোনিউটন। তো এইটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখি যে হচ্ছে লিমিটিং ঘর্ষণ বল 26 কিলোনিউটন আসে। তুমি এখানে এফ এস প্রাইম না এফ ম্যাক্সও দিতে পারো। এফ ম্যাক্স দ্বারা বোঝাচ্ছে এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল কত। তো দেখো এখানে দেখো আমরা এফ এস এর বল মানে এফ প্রাইম এস এর ভ্যালু বা সর্বোচ্চ বা লিমিটিং ঘর্ষণ বল এর ভ্যালু পেলাম আমরা কত? 26 কিলোনিউটন। বা এটা আমরা বলতে পারি যে এই ব্লকটা যে তলের উপর অবস্থান করছে এই তল সর্বোচ্চ 26 কিলোনিউটন ঘর্ষণ বল দিতে পারে। আচ্ছা ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল মানে বাধা বল। যে বল দেওয়া হচ্ছে সেই বলে একটা বাধা বল। তার মানে আমরা বলছি যে এই ব্লকটার উপরে সর্বোচ্চ বাধা বল কাজ করবে কত? 26 কিলোনিউটন। ব্লক কারণ ব্লকটা যেই তলের উপরে অবস্থান করছে এই তল সর্বোচ্চ এই ব্লকটার জন্য সর্বোচ্চ 26 কিলোনিউটন বাধা বল দিতে পারবে। কোন দিকে? আর বাধা বল কোন দিকে কাজ করবে? ব্লক যেদিকে গতিশীল হবে সে তার বিপরীত দিকে। এখন ব্লক যদি বাম দিকে গতিশীল হতো তাহলে এই বাধা বলটা কাজ করতে কোন দিকে? ডান দিকে। আর ব্লক যদি ডান দিকে মানে ব্লকটা যদি বাম দিকে গতিশীল হওয়ার চেষ্টা করতো তাহলে বাধা বল কাজ করতে কোন দিকে? ডান দিকে। আর ব্লক যদি ডান দিকে গতিশীল হওয়ার চেষ্টা করে তাহলে তার বাধা বল কাজ করবে বাম দিকে। এনিওয়ে, তো আমরা বললাম যে এই ব্লকটার ওপরে এই 20 কিলোনিউটন লোড কাজ করলে এইটি সর্বোচ্চ 26 কিলোনিউটন পর্যন্ত বাধা দিতে পারবে। বাট এই আমরা দেখতে পাচ্ছি এই 20 কিলোনিউটন লোড ডান দিকে দেওয়ার ফলে যদি এই ব্লকটাকে যদি স্থির রাখতে হয় আমার বাম দিকে বাধা বল দিতে হবে কত? 17.32 কিলোনিউটন। তো বাধা দিতে পারবে 26 কিলোনিউটন পর্যন্ত, কিন্তু এই বাধা মানে তোমার হচ্ছে বাধা এই ব্লকটাকে স্থির রাখতে হলে বাধা বল দিতে হবে কতটুকু? 17.32 কিলোনিউটন। তার মানে এ যত সর্বোচ্চ বাধা দিতে পারবে তার থেকে কম পরিমাণ বাধা বলে দরকার হচ্ছে বাম দিকে। তার মানে ব্লকটা স্থির। কথা নিশ্চয় বুঝে গেছো যে যদি এমন হতো যে এই 20 কিলোনিউটন লোড ডান দিকে দেওয়ার ফলে বাম দিকে বাধা বল দেওয়া দরকার 30 কিলোনিউটন, মানে এই 26 থেকে বেশি 30 কিলোনিউটন। বাট আমরা দেখতে পাচ্ছি এই তল এই ব্লকের উপর সর্বোচ্চ বাধা বল দিতে পারবে 26 কিলোনিউটন। 30 কিলোনিউটন দরকার এই বস্তুটাকে স্থির রাখতে হলে বাম দিকে বাধা বল, কিন্তু এই তল দিতে পারবে সর্বোচ্চ 26 কিলোনিউটন। তাহলে বলো তো ব্লকটা কি স্থির থাকা সম্ভব? না। কেন সম্ভব না? কারণ এই বলের মাধ্যমে বাম দিকে যদি ব্লকটা স্থির রাখতে হয় বাম দিকে 30 কিলোনিউটন বল কাজ করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে সর্বোচ্চ কত পর্যন্ত? 26 পর্যন্ত। 30 পর্যন্ত কাজ করা সম্ভব না। আর সর্বোচ্চ 26 যদি এখানে কাজ করে তাহলে তো ব্লক ডান দিকে গতিশীল হয়ে যাবে, কারণ বাম দিকে তখন দরকার 30 কিলোনিউটন। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা এটাকে সহজেই, আমার কথা যদি নাও বুঝে থাকো ম্যাথমেটিক্যালি আমরা ব্যাপারটাকে মনে রাখতে পারি। যদি কখনো এফএস এর ভ্যালু এফ প্রাইম এস বা লিমিটিং ঘর্ষণ বল বা এফ ম্যাক্স এর থেকে বেশি হয় তাহলে ব্লকটি গতিশীল হবে, ব্লকটি গতিশীল হয়ে যাবে তখন। আর যদি এই কন্ডিশনটা যদি না মানে তাহলে ব্লকটা গতিশীল হবে না, ব্লকটি স্থির থাকবে। স্থির থাকার কন্ডিশন কোনটা? স্থির থাকার কন্ডিশন হচ্ছে এফএস এর ভ্যালু লেস দেন ইকুয়াল এফ প্রাইম এস। এফএস বলতে আমরা কোনটা বুঝবো? এই যে এই বলটার জন্য বাম দিকের বাধা বল। আর এফ প্রাইম এস বলতে কোনটা বুঝবো? লিমিটিং ঘর্ষণ বল। প্রতিক্রিয়া বলের মাধ্যমে যে লিমিটিং ঘর্ষণ বলটা পাবো। আশা করি আমার কথাটা খুব সহজে বুঝে গেছো। এখন আমরা দেখব যে একটা হেলানো তলের উপর যদি একটা নির্দিষ্ট ওজনে যদি একটা ব্লক রাখা হয় তাহলে ব্লকটা কি নিচের দিকে গতিশীল হবে কি হবে না, মানে ব্লকটা কি হচ্ছে সাম্যাবস্থায় থাকবে কি থাকবে না, এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন দেখবো। মানে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে অনুভূমিক তলের উপর, এবার আমরা চলে যাচ্ছি হেলানো তলের উপর। হেলানো আগের যে অঙ্কটা দেখলাম যে অনুভূমিক তলের উপর যদি একটা ব্লক অবস্থান করে তারপর যদি একটা লোড দেওয়া হয় তাহলে ব্লকটা স্থির থাকবে কি থাকবে না। তো এখন আমরা দেখবো যে হচ্ছে হেলানো তলের উপর একটা ব্লক অবস্থান করছে, কোনো বল দিইনি আমি,
কোনো বল প্রয়োগ করে জাস্ট একটা ব্লক অবস্থান করে রাখছি, তো ব্লকটাকে নিচের দিকে গতিশীল হবে কি হবে না। আমরা এই ব্লকের আমরা আগে মেন ফর্মুলাটা দেখবো, হ্যাঁ, যে এই টাইপের অঙ্কের একটা শর্টকাট ফর্মুলা দেখবো, সেই ফর্মুলা অ্যানালাইসিস করবো, তারপর আমরা এই টাইপের অঙ্কে যাব। তো আমরা ফর্মুলা দেখার জন্য আমরা বললাম এই ব্লকের ওজন হলো ডাব্লু এবং এর ঘর্ষণ সহ এই তলের ঘর্ষণ সহ হলো মিউএস এবং নির্দিষ্ট কোন কাজ করছে সেটা। এখন বলতে পারো যে ভাইয়া এই হেলানো তলের উপর ব্লক রাখলে পারে যদি আমি যদি এই দিক থেকে কোনো বল না দিই তাহলে তো ব্লক নিচের দিকে পড়ে যাবেই। এটা কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে যে আমি একটা হেলানো তলের উপর একটা ব্লক রাখছি, রাখার পরে আমি এই দিক থেকে কোনো বল দিইনি, মানে এই ব্লকটা তো নিচের দিকে অটোমেটিক্যালি পড়ে যাবে। না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা কীরকম, আমি জাস্ট তোমাকে একটা বাস্তবিক একটা উদাহরণ দিই। দেখো, আমার হাতের উপরে একটা রাবার রাখছি, আমার হাতটা কিন্তু এখন অনুভূমিক তলের উপর অবস্থান করছে। এই অবস্থাতে কিন্তু হচ্ছে রাবারটা কিন্তু পড়ে যাচ্ছে না, বাট অনুভূমিকের সাথে যত আমি হাতটাকে উপরে তুলছি, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে তুলছি, দেখো রাবারটা পড়ার মতো উপক্রম হচ্ছে, পড়েনি কিন্তু এখনও। আস্তে আস্তে যত উপরে তুলবো, তুলতে 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 দেখো একটা পর্যায়ে কিন্তু এই যে রাবারটা পড়ে গেল। অনুভূমিকের সাথে এই যে এখানে যে অনুভূমিক ছিল, অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে গেছে, তারপর কিন্তু পড়েছে। মানে যখন সমান্তরালে মানে অনুভূমিকের সাথেই যখন আমার হাতটা অবস্থান করছিল, তখন কিন্তু আমার রাবারটা কিন্তু পড়েনি হাতে। দ্যাট মিনস এই ব্লকটা যখন একদম টোটালি অনুভূমিক তলের উপর ছিল, যেমনটা আমরা এর আগের অঙ্কটা যেমনটা দেখলাম, ব্লকটা যদি অনুভূমিক তলের উপর, এই তলটা যদি অনুভূমিক বরাবর থাকতো তাহলে কিন্তু ব্লকটা পড়তো না। বাট এই তলটাকে আস্তে 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 আমরা ওপরের দিকে তুলেছি, যতই ওপরের দিকে তুলবো ব্লকটা ততই নিচের দিকে পড়ার উপক্রম হবে। বাট যখন একটা নির্দিষ্ট লিমিটের পর্যায়ে উপরে তুলে ফেলবো তখন কিন্তু ব্লকটা এই যে এইভাবে করে পড়ে যাবে। আমার এই হাতের মাধ্যমে কিন্তু বুঝতে পারছো যে এখন আমার হাতটা টোটালি অনুভূমিক তলের উপর আছে, ব্লকটা পড়ছে না। এবার আমি হাতটা আস্তে আস্তে তুলছি, এখনও কিন্তু পড়েনি ব্লকটা। দেখো আমার হাত কিন্তু এখন অনুভূমিক তলের উপর নাই। আমার হাতটা মনে করো, আমি ব্যাপারটাকে বলি এরকম যে এটা মনে করো অনুভূমিক তল, আমার হাত যখন এই অনুভূমিক তলের উপরে অবস্থান করছিল তখন কিন্তু ব্লকটা এই রাবারটা পড়ে যায়। এবার অনুভূমিক তল থেকে যত আস্তে আস্তে উপরে গেছে তখন কিন্তু আমার হাতের উপর দিয়ে রাবারটা পড়ার উপক্রম হয়েছে। একটা পর্যায়ে যেতে যেতে যখন একটা নির্দিষ্ট কোণে চলে গেছে তখন কিন্তু হাত থেকে রাবার পড়ে গেছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে সেই নির্দিষ্ট কোণটা কত, যে নির্দিষ্ট কোণে কোন নির্দিষ্ট কোণে গেলে এই ব্লকটা নিচে দিকে পড়ে যাবে। আসলে সেই নির্দিষ্ট কোণটা বের করার কোনো ওয়ে নাই। তো আমরা সেটার জন্য একটা ফর্মুলা অ্যানালিসিস করব যে কখন মানে কী পরিমাণ কোণে গেলে বা কখন গেলে পারে ব্লকটা পড়ে যেতে পারে, মানে কী পরিমাণে হেলানো তলটা ওপরের দিকে উঠলে ব্লকটি পড়ে যেতে পারে, সেটা আর কি আমরা এখন এই ফর্মুলা অ্যানালাইসিস করবো এখানে। প্লাস জানবো যে ব্লকটা আসলে নিচের দিকে গতিশীল হবে কি হবে না। তার মানে মোটামুটি তোমরা এটা ক্লিয়ার যে ব্লকটা একটা হেলানো তলের উপর অবস্থান করলেই যে পড়ে যাবে এমন কোনো কথা নাই। প্রথমে ব্লকটা এই অনুভূমিক তলের উপর ছিল, আস্তে 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 তলের কোণটাকে তুমি বাড়াচ্ছ, বাড়াতে 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 এই পরিমাণ করে নিয়ে আসছে। এখনও ব্লকটা পড়তেও পারে বা নাও পারে, আরেকটু কোণ বাড়ালে মানে এই কোণে মনে করো ব্লকটা পড়িনি, তাহলে আরেকটু কোণ বাড়ালে ব্লকটা আরও নিচের দিকে পড়ার চেষ্টা করবে, আরেকটু কোণ বাড়ালে এবার ব্লকটা পড়েই গেল। এখন দেখো আমাদের যেই কোণের ব্লকটা অবস্থান করছে, আমরা কী করে বুঝবো যে এই পরিমাণ কোণে ব্লকটা পড়বে অথবা পড়বে না? আমাদের বোঝার কি কোনো উপায় আছে? এই চিত্র দেখে বোঝার কোনো উপায় নাই। তো এটা আমাদের ম্যাথমেটিক্যালি বের করতে হবে, ব্লকটা নিচের দিকে পড়বে কি পড়বে না, এটা কীভাবে বের করব। তো মোটামুটি এখন ক্লিয়ার হয়েছে যে হেলানো তলের উপর অবস্থান করলে ব্লক পড়ে যাবে এমন কোনো কন্ডিশন নাই, পড়তেও পারে আবার নাও পারে, কখনো পড়বে কখনো পড়বে না। এখন কখন পড়বে আর কখন পড়বে না সেটা অ্যানালিসিস করা আমাদের মেন লক্ষ্য আজকে। তো তাহলে আমরা একটা কাজ করি, এই ব্লকটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকে ফেলি। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর আগে আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করতে হবে। আমি কিন্তু আজকে ফার্স্ট অঙ্কের শুরুতেই কিন্তু বলেছি যে ফ্রিকশনের জন্য আমরা কি করব, একটা ব্লক যেই তলের উপর অবস্থান করবে সেই তলের সমান্তরালে কেন্দ্র দিয়ে একটা এক্স অক্ষ আঁকবো, আর এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন্দ্র দিয়ে আমরা একটা ওয়াই অক্ষ ড্র করবো। তাহলে যেহেতু এই ব্লকটা এই তলের উপর অবস্থান করছে, তাই আমার এক্স অক্ষটা হবে কোথা থেকে বলো তো? এক্স অক্ষটা হবে হচ্ছে, আমরা আগে কেন্দ্র চিহ্নিত করি, এটাকে যদি বলি কেন্দ্র, এক্স অক্ষটা অবশ্যই হতে হবে এই যেই তলের উপর ব্লক অবস্থান করছে সেই তলের সমান্তরালে। এখন প্রশ্ন হচ্ছে, মনে প্রশ্ন চলে আসতে পারে ভাইয়া যে এইভাবে এক্স অক্ষ ড্র না করলে কি হবে না? আগে আমরা হচ্ছে বলের সাম্যাবস্থার ক্ষেত্রে যেভাবে এক্স অক্ষ ড্র করে আসছি, বলের সাম্যাবস্থার ক্ষেত্রে তো আমরা স্বাভাবিক যে এক্স অক্ষ ড্র করতাম এইভাবে আর ওয়াই অক্ষ ড্র করতাম এইভাবে। হ্যাঁ, ওইভাবেও হবে, কিন্তু অঙ্কটা একটু জটিল ক্যালকুলেশনের দিকে চলে যাবে। এই জন্য আমি ক্যালকুলেশন ছোটো করার স্বার্থের জন্য আমি বললাম, মানে ফ্রিকশন অঙ্ক একটু বেশি ক্যালকুলেশন হয়ে যায় আর কি। তো ক্যালকুলেশন যেন বেশি না হয় এই জন্য বললাম যেই তলের উপর ব্লক অবস্থান করবে সেই তলের সমান্তরালে আমরা এক্স অক্ষ ড্র করব, আর এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ড্র করবো হলো ওয়াই অক্ষ। দেখো এটা যদি এক্স অক্ষ হয় তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা? এটা। তাহলে আমরা এই বরাবর ড্র করবো হলো ওয়াই অক্ষ। তো আমরা ওয়াই অক্ষ ড্র করে ফেললাম, এটাকে বলছি আমরা হলো এক্স অক্ষ আর এটাকে বলছি আমরা
ওয়াই অক্ষ। এনিওয়ে, তো আমরা অক্ষ ড্র করে ফেলেছি। এখন আমরা দেখব যে এখানে কী পরিমাণ বল কোন দিকে কাজ করছে। এই ব্লকের ওজন ডাব্লু সরাসরি কাজ করবে কোন দিক থেকে বলো তো? এই ব্লকের ওজন ডাব্লু সরাসরি কাজ করবে ভার্টিক্যালি নিচের দিকে, একদম অনুভূমিকের সাথে। এটা কিন্তু অনুভূমিক রেখা, অনুভূমিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এর ওজন কাজ করবে, এটা কিন্তু আমরা সবাই জানি। ইভেন আমরা কিন্তু হচ্ছে বলের সাম্যাবস্থা বা ল্যামির ফর্মুলার যে অঙ্কগুলো যখন করছিলাম তখন কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করেছি। এই যে একটা তল অনুভূমিকের সাথে যে কোণে থাকে, সেই কোণটা অনুভূমিকের সাথে লম্ব যে রেখা আছে, লম্ব রেখা এবং হচ্ছে প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী হয়েছে। আচ্ছা, তার আগে আমরা একটু প্রতিক্রিয়া বলটা চিহ্নিত করে নিই। প্রতিক্রিয়া বল কোথায় কাজ করবে বলো তো? প্রতিক্রিয়া বল কাজ করবে হচ্ছে যেই তলের উপর ব্লক অবস্থান করছে সেই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন্দ্র দিয়ে যাবে। তাহলে তার মধ্যে প্রতিক্রিয়া বল সরাসরি। আচ্ছা দেখো তো, ওয়াই অক্ষটা এই তলের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কেন? কারণ এক্স অক্ষটা এই তলের সমান্তরাল, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ লম্ব। তার মানে আমরা বলতে পারি এক্স অক্ষ এবং এই রেখাটা যেহেতু সমান্তরাল, তো ওয়াই অক্ষ যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে অবশ্যই এই তলের উপর লম্ব, এটা ডেফিনেটলি জানো। আর প্রতিক্রিয়া বল অবশ্যই লম্বভাবে কাজ করবে, এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বভাবে কাজ করবে এবং তার কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা বললাম প্রতিক্রিয়া বল কাজ করবে কোনভাবে? এইভাবে হচ্ছে প্রতিক্রিয়া বলটা কাজ করবে। তো প্রতিক্রিয়া বলটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু বলেছি যে আমরা যখন লাইমের সূত্র অঙ্কগুলো যখন করেছিলাম তখন বলেছিলাম যে একটা হেলানতল যে কোণে থাকবে অনুভূমিকের সাথে লম্ব যে রেখাটা আছে সেই রেখা এবং প্রতিক্রিয়া বলে মধ্যবর্তী স্থানে কোণ হয়ে যাবে। দ্যাট মিনস কোণটা হবে কোথায়? এখানে। এনিওয়ে, আর কোনো বল কাজ করছে এখানে? না, আর কোনো বলে এখানে কাজ করছে না। তো এখন দেখো আমাদের উপাংশে ভাগ করতে হবে। উপাংশ ভাগ করার ক্ষেত্রে কি করতে হবে? এক্স, আমরা কিন্তু উপাংশে ভাগ করি দুই রকমভাবে, একটা হলো এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর উপাংশ দেখো তো, এই যে এই ডাব্লু কোণটা কোন অক্ষের সাথে আছে? ওয়াই অক্ষের সাথে আছে। তার মানে এর উপাংশ হবে এক্স অক্ষের সমান্তরালে একটা আর ওয়াই অক্ষের সমান্তরালে লাগে। তো আমরা এক্স অক্ষের সমান্তরালে এর একটা উপাংশ নিয়ে নিই। তো এক্স অক্ষের সমান্তরালে উপাংশকে আমরা বললাম এইটা, আর ওয়াই অক্ষের সমান্তরালে উপাংশকে আমরা বলবো কোনটা? এটা। এখন এক্স অক্ষের সমান্তরালে উপাংশের ক্ষেত্রে কি হবে? দেখো তো, কোণটা আছে কার সাথে? কোণ আছে কিন্তু ওয়াই অক্ষের সাথে, এই জন্য কী হবে? ওয়াই অক্ষের উপাংশের সাথে হবে হলো কস থিটা। আর যেহেতু কোণটা এই ডাব্লু এর সাথে কোণটা এক্স অক্ষের সাথে নাই, তাই এক্স অক্ষ বরাবর উপাংশের ক্ষেত্রে হবে হলো সাইন থিটা। এনিওয়ে, বুঝছো ডেফিনেটলি। এখন দেখো, এটা কিন্তু শিওর আমরা মোটামুটি যে আমার হাতের উপর যখন রাবারটা ছিল তখন কিন্তু রাবার কোনো দিকেই যাওয়ার উপক্রম দেখায়নি, না বাম দিকে যেতে এসেছে রাবার, না ডান দিকে যেতে এসেছে। কিন্তু আমি হাতটা যখন একটু নির্দিষ্ট কোনো ওপরের দিকে তুলেছি তখন কিন্তু এই রাবার কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, যায়নি নিচের দিকে, কিন্তু নিচের দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করছে। আমার কথা নিশ্চয়ই বুঝছো, নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে নিচের দিকে যদি যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরা যদি বলি এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে যখন এই তলটাকে রাখা হয়েছে তখন এই ব্লকটা যদি স্থির থাকে তাহলে কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। হয়তো বা নিচের দিকে যায়নি কিন্তু যাওয়ার চেষ্টা করছে, আবার হতেও পারে নিচের দিকে চলে গেছে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। ব্লক যদি নিচের দিকে যায় অথবা নিচের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে? আমরা জানি বস্তু যেদিকে যেতে চায় তার বিপরীত দিকে, তার মানে ফ্রিকশন বল কাজ করতে হবে কোন দিকে? এদিকে। তো আমরা এই জায়গাতে ফ্রিকশন বলটা চিহ্নিত করতে পারি, এখানেও চিহ্নিত করতে পারি, অথবা এই অক্ষের সাথে এই জায়গায় ফ্রিকশন বল চিহ্নিত করতে পারি, আমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো ফ্রিকশন বলকে বললাম আমরা এফএস। এখন আসো আমরা এখানে জানবো যে এই যে আমরা ফার্স্ট যে ম্যাথটা করলাম লিমিটিং ফ্রিকশন বল আর অ্যাকচুয়াল ফ্রিকশন বল কত কাজ করতে হবে, এই দুটো দিয়ে কিন্তু আমরা চেক করেছিলাম যে আসলে এই ব্লকটা স্থির থাকবে কি থাকবে না। তো আমরা দেখো এখানে যদি এই ব্লকটাকে যদি সাম্যাবস্থা এখানে রাখতে চাই তাহলে এই জায়গায় একটা ফ্রিকশন বল দিতে হবে, এমন ফ্রিকশন বল দিতে হবে যে দেখো এই যে ডাব্লু বলে যে অনুভূমিক উপাংশ, ডাব্লু বলে যে অনুভূমিক উপাংশ এটা এই, আচ্ছা দেখো তো, ব্লকটা যদি নিচের দিকে গতিশীল হয় কোন বলের জন্য গতিশীল হবে? এখানে ব্লক যদি নিচের দিকে যদি গতিশীল হয় শুধুমাত্র ডাব্লু সাইন থিটা বলের জন্য গতিশীল হবে। এখন বলতে পারো যে ভাইয়া ডাব্লু সাইন থিটা বল তো কাজ করছে কেন? অ্যাকচুয়ালি বল তো এখানে কাজ করছে না, বল কাজ করছে কোথায়? এখানে। ডাব্লু বলটা কাজ করছে কোথায়? এখানে। তো আমি উপাংশটা এই জায়গায় দেখাইছি, তুমি সমস্যা নেই, মানে উপাংশটা আমি এখানে দেখাইছি, চিত্রের মধ্যে ঘিজিমিজি হয়ে যাবে এই জন্য। অ্যাকচুয়ালি কিন্তু এর উপাংশটা কাজ করে কোথায় জানো? এই ডাব্লু সাইন থিটা উপাংশটা কাজ করে এই বরাবর, আর ডাব্লু কস থিটা উপাংশটা কাজ করে এই বরাবর, বাট চিত্রের মধ্যে ঘিজিমিজি হয়ে যাবে তাই আমরা উপরে দেখাইছি। এটা কিন্তু আমরা বল বিভাজনের সময় ভালো করে ক্লিয়ার হয়ে গেছিলাম। মেনলি উপাংশটা কিন্তু কাজ করবে এই যে এই বরাবর ডাব্লু সাইন থিটা, আর ডাব্লু কস থিটা উপাংশ কাজ করবে এই বরাবর। আমি কিন্তু আগে তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করেছিলাম, ডাব্লু বল মনে করো এখানে কাজ করছে থিটা ডিগ্রি কোণে, উপাংশ আমরা যদিও দেখাই এখানে আর এখানে, কিন্তু বলটা কাজ করছে অ্যাকচুয়ালি কোথায়? এখানে। সো এই যে
অনুভূমিক উপাংশটা কাজ করবে এই জায়গায় আর উলম্বিক উপাংশটা কাজ করবে এখানে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। এনিওয়ে তার মানে আমরা বলতে পারি ডাবল সাইন থিটা উপাংশ কাজ করছে এখানে আর ডাবল কস থিটা উপাংশ কাজ করছে এখানে। তার মানে এই যে ব্লকটা নিচের দিকে গতিশীল হবে, এই তলের এইদিকে গতিশীল করবে কোন বলটা? ডাবল সাইন থিটা বলটা। তো ডাবল সাইন থিটা, এখন ব্লকটাকে আমরা নিচের দিকে যেতে দিব না। নিচের দিকে যদি না যেতে দিই তাহলে কি করতে হবে? ডান দিকে এমন একটা বল নিয়ে আসতে হবে, ডান দিকে আমাকে এমন একটা ঘর্ষণ বল, মানে এমন একটা ঘর্ষণ বল দিতে হবে যেন এই ডাবল সাইন থিটা বলটাকে প্রতিরোধ করা যায়। তাহলে আমরা এই ডাবল সাইন থিটা বলকে যদি প্রতিরোধ করতে চাই তাহলে ডান দিকে এমন একটা ঘর্ষণ বল দিতে হবে। এখন আমরা দেখব যে ব্লকটাকে আমরা যদি নিচের দিকে গতিশীল না হতে দিই, যদি না হতে দিই তাহলে এর ডান দিকে ঘর্ষণ বল কী পরিমাণ কাজ করতে হবে। আসলে এই যে অনুভূমিক তলের উপর যেই আমরা অঙ্কটা করলাম একদম সেম একই রকম টাইপের অঙ্ক, ওরকম টাইপের অঙ্ক আর কি, শুধুমাত্র একটা হেলানো তলের উপর অবস্থান করছে। তাহলে আমরা দেখে ফেলি যদি ব্লকটাকে নিচের দিকে গতিশীল না হতে দিই তাহলে ডান দিকে কী পরিমাণ ঘর্ষণ বল দিতে হবে। তো আমরা এটা দেখো তো, এটা এই এফএস বল কাজ করছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাই আমরা কী করবো? সামেশনাল এফএক্স, যেহেতু আমরা সাম্য অবস্থায় ধরে মানে ব্লকটাকে নিচের দিকে গতিশীল হতে দিব না তার জন্য এফএস বের করতে যাচ্ছি, তাই সাম্য অবস্থা ধরে কাজ করতে হবে। বললাম ডান দিকে বলগুলো পজিটিভ। ডান দিক বলতে কোনটা? আচ্ছা এখন দেখো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি এইভাবে চিহ্নিত করে তাহলে ডান দিক বলতে বোঝানো হবে ওয়াই অক্ষের ডান দিক। হ্যাঁ, ওয়াই অক্ষের এই যে ডান দিক কোনটা? এটা ওয়াই অক্ষে মানে এক্স অক্ষ বরাবর উপাংশ মানে ওয়াই এর ডান দিক কোনটা? এটা মানে এক্স এর ডান দিক কোনটা? এটা। আর এক্স এর বাম দিক কোনটা? এটা। আমার কথা নিশ্চয়ই বুঝছো, যেহেতু আমরা ডান দিক বলতে বোঝাবো এখন এক্স এর ডান দিক এটা, আর এক্স এর বাম দিক কোনটা? এটা। যেহেতু আমরা ডান দিকে বলগুলোকে পজিটিভ বলছি দ্যাট মিনস এদিকে বল পজিটিভ, এদিকে বল নেগেটিভ। এনিওয়ে কথা নিশ্চয়ই বুঝছো। তো এফ এস পজিটিভ, এফ এস পজিটিভ আর ডাবল সাইন থিটা নেগেটিভ ইকুয়াল টু 0, বা এফ এস ইকুয়াল টু ডাবল সাইন থিটা বল। তার মানে আমরা বুঝলাম যে এই ডাবল সাইন থিটা বলের জন্য ব্লকটা নিচের দিকে গতিশীল হবে, আর তাই এই এফ এস এর পরিমাণও এই ডাবল সাইন থিটা পরিমাণ হতে হবে, তাহলে ব্লকটাকে নিচে থাকবে। এখন আমরা তো বুঝতে পারছি যে ব্লকটাকে স্থির রাখতে হলে এদিকে ডাবল সাইন থিটা পরিমাণ বল কাজ করাতে হবে, মানে ঘর্ষণ বল কাজ করতে হবে ডাবল সাইন থিটা পরিমাণ। বাট আদৌ কি এই ব্লকটার উপরে ডাবল সাইন থিটা মানে এফ এস এখানে আমরা যত দেখলাম সেটা কাজ করবে? আদৌ কাজ করবে কিনা সেটা আমাদের বলবে কি? লিমিটিং ফ্রিকশন। তাই আমরা এখানে কি করব? এই জায়গাটাতে আমরা এই ব্লকের মানে এই ব্লকটা যেই তলের উপর অবস্থান করছে এই তলের জন্য লিমিটিং ফ্রিকশন কত সেটা বের করবো। আমরা এখানে অ্যাকচুয়ালি আরটা চিহ্নিত করিনি, শুধু দেখিয়েছি যে এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। তো আর প্রতিক্রিয়া বল কাজ করছে এদিকে আমরা ধরে নিয়েছি। এনিওয়ে তো লিমিটিং ফ্রিকশন বল বের করার জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি? এ প্রাইম এস ইকুয়াল টু মিউ এস আর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে হয় আমার কি দরকার? এখন আর দরকার। আর আগেই বলেছি আর বের করতে হলে সবসময় সামেশনাল ভার্টিক্যাল ফোর্স বা ওয়াই অক্ষ বরাবর বলগুলো বিবেচনা করতে হয়। তো আমরা ওয়াই অক্ষের ওপরের দিকে বলগুলোকে বলছি পজিটিভ। আচ্ছা ওয়াই অক্ষের ওপরের দিক বলতে বোঝানো এটা, আর নিচের দিক বলতে বোঝানো এটা, কারণ ওয়াই অক্ষ তো আমরা বলেছি এটা। মূলবিন্দু থেকে ওপরে বলতে এটা, মূলবিন্দু থেকে নিচে বলতে এটা। এনিওয়ে উপরের দিকে কি বল কাজ করছে? শুধুমাত্র আর বল কাজ করছে। ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র আর বল কাজ করছে। এবার মাইনাস নিচের দিকে কোন বল কাজ করছে? ডাব্লু সাইন থিটা বল কাজ করছে, সরি ডাব্লু কস থিটা বল কাজ করছে। বা আর সমান আমরা কত পেলাম? আর সমান আমরা পেলাম ডাব্লু কস থিটা বল। অতএব তাহলে এফ প্রাইম এস সমান আমরা কত পেলাম এখানে বলো তো? মিউ এস ডাব্লু কস থিটা। এবার দেখো যদি আমরা প্রশ্নে দেখি, এই যে আমরা কিন্তু মনে হয় এটা ডিটেলস ব্যাখ্যা করার দরকার নেই, আমি আগের অঙ্কটাতে দেখালাম। যদি ব্লকটা যদি স্থির থাকতে হয় তাহলে তার কন্ডিশন কি? স্থির থাকার কন্ডিশন হচ্ছে এফ এস লেস দেন ইকুয়াল এ প্রাইম এস, এটা হলো স্থির থাকার কন্ডিশন। আর গতিশীল হওয়ার কন্ডিশন হলো এফ এস গ্রেটার দেন এ প্রাইম এস। যে কোনো একটা মনে রাখলে হবে, তুমি এটা মনে রাখো অথবা এটা মনে রাখো, যে কোনো একটা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। মনে করো তুমি মনে রাখলে এটা, তাহলে এটা যদি না মানে তাহলে বুঝতে হবে ব্লক গতিশীল, অথবা তুমি মানলে এটা যদি না মানে তাহলে বুঝতে হবে ব্লক স্থির। এটা হলো গতিশীল হওয়ার শর্ত আর এটা হলো স্থির হওয়ার শর্ত। এনিওয়ে তাহলে আমরা এই যে দেখো এখানে এফএসটা বের করে ফেলেছি, দ্যাট মিনস এই পরিমাণ এফএস বাম দিকে কাজ করাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সর্বোচ্চ কত পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে তারপরে যে এ প্রাইম এস পরিমাণ। তাহলে আমরা বললাম যে এফএস যদি এ প্রাইম এস এর সমান হয়, মানে এই এফএস বলটা যদি এ এর সমান হয় অথবা তার থেকে ছোট হয় তাহলে ব্লকটা স্থির থাকবে, মানে এই যে এই কন্ডিশন। আর যদি বড় হয় তাহলে ব্লক গতিশীল হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এই যে এফএস এবং
এ প্রাইম এস দিয়ে চিহ্নিত করবো ব্লকটা এখানে আদৌ স্থির আছে নাকি গতিশীল আছে। এখন আমরা এই জায়গা থেকে একটা শর্টকাট নিয়ে চলে আসতে পারি, সেটা কি, আমরা স্থির হওয়ার জন্য বা গতিশীল হওয়ার জন্য যে কোনো একটা কন্ডিশন মনে রাখো, বারবার করে বলছি দুইটা কন্ডিশন মনে রাখার জন্য দরকার নেই, যে কোনো একটা। আচ্ছা, এটা একটু সহজ মনে হয়, এটা মনে রাখো, গতিশীল হওয়ার শর্ত, যদি ব্লক যদি নিচের দিকে গতিশীল, মানে আমি কিন্তু এখন যে কন্ডিশনটা দেখাচ্ছি এটা শুধুমাত্র মানে একটা শর্টকাট ফর্মুলা দেখাবো, এটা না, কিন্তু জাস্ট একটা শর্টকাট ফর্মুলা দেখাবো, সেটা কিন্তু শুধুমাত্র হেলানো তলের জন্য। যদি কখনো ব্লক হেলানো তলের উপর এইভাবে অবস্থান করে ব্লকটা নিচের দিকে পড়ে যাবে কি যাবে না সেই শর্তের জন্য একটা শর্টকাট দেখায়। যদি ব্লক গতিশীল হতে হয় তার শর্ত কি, এফ এস গ্রেটার দেন এফ প্রাইম এস, বা এফ এস এর ভ্যালু আমরা কত পেলাম বলো তো, এখানে এফ এস এর ভ্যালু পেলাম ডাব্লু সাইন থিটা, ডাব্লু সাইন থিটা গ্রেটার দেন মিউ এস ডাব্লু কস থিটা। এটাকে আমরা একটু নিচের দিকে ক্লিয়ার করে লিখি, ডাব্লু সাইন থিটা গ্রেটার দেন মিউ এস ডাব্লু কস থিটা। এই ফর্মুলাটুকু একটু কষ্ট করে মনে রাখবা। আমি চাইলে পারি কিন্তু এই ডিটেলস ক্যালকুলেশন না করে শুধু এই ফর্মুলাটা বলতে পারতাম, হয়তো তখন বেসিকটা ক্লিয়ার হতো না। এই ফর্মুলাটা একটু কষ্ট করে মনে রাখবা। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা যদি কোনো একটা হেলানো তলের উপর ব্লক অবস্থান করে, কোন যাই থাকুক না কেন, কোন যাই থাকুক না কেন বা ব্লকের ওজন যাই হোক না কেন, ব্লকটা যদি একটা হেলানো তলের উপর অবস্থান করে, কোনো বল দেওয়া হয়নি, জাস্ট একটা হেলানো তলের উপর ব্লকটাকে রাখা হয়েছে, এখন ব্লকটা নিচের দিকে পড়ে যাবে কি যাবে না সেটা তুমি এই কন্ডিশন থেকে বুঝতে পারবে। ভ্যালুগুলো সব লিখবা, প্রথমে ডাব্লু সাইন থিটা ভ্যালু বের করবা ক্যালকুলেটর টিপে, থিটার ভ্যালু তো প্রশ্নে দেওয়াই থাকবে, আবার ডাব্লুর ভ্যালু কিন্তু প্রশ্নে দেওয়াই থাকবে, মিউ এস এর ভ্যালু কিন্তু প্রশ্নে দেওয়াই থাকবে। তো সেই জায়গা থেকে তুমি ডাব্লু সাইন থিটা ভ্যালু বের করবা, দেখবা ডাব্লু সাইন থিটা ভ্যালু, আবার এই ভ্যালুটা বের করবা, মিউ এস ইন্টু ডাব্লু কস থিটা ভ্যালু বের করবা, মিউ এস ইন্টু ডাব্লু কস থিটা ভ্যালু বের করবা, দেখবা যদি ডাব্লু সাইন থিটার ভ্যালু এই মিউ এস ইন্টু ডাব্লু কস থিটার ভ্যালু থেকে বড় হয় তাহলে ব্লক নিচের দিকে চলে যাবে, আর যদি হচ্ছে ছোট হয় বা সমান হয়, মানে বড় যদি না হয় আর কি, এই কন্ডিশনটা যদি না মানে তাহলে ব্লক এখানে স্থির থাকবে। ডাব্লু সাইন থিটার ভ্যালু যদি মিউ এস ডাব্লু কস থিটার ভ্যালু থেকে যদি বড় হয় তাহলে ব্লক নিচের দিকে গতিশীল হবে, না হলে ব্লক গতিশীল হবে না, স্থির থাকবে। এটা কিন্তু আমাদের দরকার হবে অঙ্কের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। মানে আমি যেটা দেখালাম এটা কিন্তু অঙ্ক করা না, এটা তুমি ক্যালকুলেটর টিপে ইউজ করে দেখবা, কারণ এই জিনিসটা আমাদের একটু হেলানো তলের অঙ্কের জন্য দরকার হবে, যে একটা হেলানো তলের উপর যখন ব্লক রাখা হয়েছে তখন ব্লকটা নিচে গতিশীল হবে কি হবে না, মানে ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে সেটা ডিরেকশন চিহ্নিত করার জন্য এই বলটা মানে এই ফর্মুলা কিন্তু আমাদের দরকার হবে। এটা ক্যালকুলেটর টিপে একটু বুঝতে হবে যে ফ্রিকশন বল কোন দিকে কাজ করছে, এই জন্য আমাদের কিন্তু এটা দরকার হবে। এনিওয়ে এটা একটু সুন্দর করে খাতায় তুলে রাখো। এনিওয়ে এবার আমি মেইন অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি, এই প্রবলেমটাতে বলা হচ্ছে যে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা তলের উপরে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি তল রয়েছে, যেই তলের উপর একটা 1000 কেজি ওজনের ব্লক স্থাপন করা হলো। এই তলের ঘর্ষণ সহগ যদি 0.3 হয় তাহলে এই ব্লকটা কি এখানে স্থির থাকবে নাকি গতিশীল হবে, এই প্রশ্নটা তোমার কাছে করা হয়েছে। তো খুব সহজে কিন্তু এই যে আমরা এখানে যে ফর্মুলাটা একটু আগে যে অ্যানালাইসিস করলাম সেই ফর্মুলা দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে এই ব্লকটা নিচের দিকে গতিশীল হবে কি হবে না। এই ব্লক তো ওপরের দিকে যাওয়ার তো কোনো অপশনই নাই, কারণ ওপরের দিকে যেতে হলে ওপরের দিক থেকে একটা বল দিতে হতো। তো তার মানে ব্লক হয় নিচের দিকে গতিশীল হবে না, এই ব্লক এখানে স্থির থাকবে। আদৌ ব্লকে কি নিচে থাকবে কি থাকবে না সেটার জন্য আমরা এই কন্ডিশন দেখে কিন্তু বের করতে পারবো। বাট এই যদি এরকম যদি কোনো অঙ্ক থাকে এই এই কন্ডিশন দিয়ে যদি তুমি একবার অ্যান্সার করে দাও, অ্যান্সার হয়তো বা রাইট হবে, বাট তুমি কিন্তু মার্কস পাবা না, বা পাইলেও খুবই কম মার্কস পাবা। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এই ফর্মুলা দেখালেন কেন? হ্যাঁ, এই ফর্মুলাটা দেখিয়েছি আমি একটা কারণে, আমাদের সামনে আরও কিছু অঙ্ক রয়েছে যে অঙ্ক সময় এই ফর্মুলাটা আমাদের দরকার হবে, এই কন্ডিশনটা এই জন্য দেখাইছি। এখন এই টাইপের অঙ্ক যদি থাকে, যেমন আমরা একটু আগে যে ফর্মুলাটা অ্যানালাইসিস করলাম ওরকম অ্যানালাইসিসের মতো করেই তোমাকে এই অঙ্কটা দেখিয়ে দিতে হবে। উত্তরটা তুমি কিন্তু পেয়ে যাবে এখান থেকে, উত্তরটা কিন্তু তুমি এই কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবে, আদৌ গতিশীল হবে কি হবে না। কিন্তু এরকম অঙ্ক থাকলে তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। এই এই কন্ডিশনটা আবারও বলছি ভালো করে মনে রাখো, আমাদের সামনের অঙ্কগুলোর জন্য দরকার হবে। এনিওয়ে তো আমরা আগে এই অঙ্কটা সলিউশন করে ফেলি। আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো, আশা করি এই অঙ্কটা নিজেরাই পারবা। আমরা একটু আগে যে সূত্র অ্যানালিসিস করলাম সেটা দিয়ে আমরা ওরকমভাবে করলে নিজেরাই পারবা। তো আমরা আগে ফ্রি বডিটা আঁকিয়ে ফেলি। তো ফ্রি বডি আঁকানোর জন্য কেন্দ্র দিয়ে যেই তলের উপর অবস্থান করছে সেই তলের সমান্তরালে একটা এক্স অক্ষ আঁকাবো, আর একটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ওয়াই অক্ষ আঁকাবো। তো আমরা আঁকিয়ে ফেলি। তো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে ফেলেছি, এখন বলগুলো চিহ্নিত করব। তো বলগুলো চিহ্নিত করার মধ্যে প্রথমে এই ব্লকের ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে। আমরা নিচের দিকে লিখে নিই কত, 1000 কেজি। অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে, তোমরা পারবা। এরপর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে সরাসরি
উলম্ব বরাবর যেই তলের উপর অবস্থান করছে তার সাথে উলম্ব বরাবর প্রতিক্রিয়া বল কাজ করবে, আর কাজ করবে এখানে। এরপর এখানে যে কোণটা আছে সেই কোণ এই অনুভূমিকের সাথে লম্ব রেখা এবং প্রতিক্রিয়া বল এর মধ্যবর্তী স্থানে হয়ে যাবে। ওকে, এবার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ব্লকটা নিচের দিকে গতিশীল না হলেও অন্তত নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই জন্য ঘর্ষণ বল কাজ করবে এইদিকে। তুমি এখানে ঘর্ষণ বল দেখাতে পারো এইভাবে, অথবা এই হচ্ছে অক্ষ বরাবর তুমি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এই জায়গায় ঘর্ষণ বলটা দেখাতে পারো, তবে শর্ত এই জায়গায় যদি ঘর্ষণ বলটা দেখাও তখন আবার নিচে দেখিও না, কিন্তু আবার নিচে যদি দেখাও তাহলে এখানে দেখিও না। এফএস এনিওয়ে, তো আমরা ক্যালকুলেশন করে ফেলি, সাধারণ ক্যালকুলেশন করতে হবে। তো আমার কন্ডিশন কি ছিল? কন্ডিশন হচ্ছে এফএস গ্রেটার দেন এফ প্রাইম এস যদি হয় তাহলে ব্লক গতিশীল হবে, আর না হলে গতিশীল হবে না। তাহলে আগে আমাদের এফএস বের করতে হবে। তো এফএস বের করার জন্য আমরা কী করবো? এফএস আছে এক্স অক্ষ বরাবর, তাই আমরা সামেশনাল এফএক্স এর কাজ করব। ডান দিকে বললাম পজিটিভ, বা এখন ডান দিক বলতে কোনটা? এক্স অক্ষের ডান দিকে এটা, বাম দিকে এটা, ওয়াই অক্ষের ওপরে এইটা আর নিচে হচ্ছে এটা। এনিওয়ে, তাহলে এক্স অক্ষের ডান দিক হচ্ছে এইটা। তো ডান দিকে কোন বলটা কাজ করছে? এই যে এর হলো দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা হলো অনুভূমিক উপাংশ, আর মানে একটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আর আমরা কিন্তু খুব সহজে জানি এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? সাইন হবে। কেন? কারণ কোনটা আছে ওয়াই অক্ষের সাথে। ওয়াই অক্ষ বরাবর উপাংশের ক্ষেত্রে হবে হলো কস 1000 কস 30, কারণ কোন আছে ওয়াই অক্ষের সাথে। আর এখানে হবে হলো 1000 সাইন 30। এনিওয়ে, তাহলে এটা কাজ করছে কোন দিকে? ডান দিকে, মানে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের ডান দিকে কাজ করছে। তো আমরা বলবো 1000 সাইন 30 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস এফএস কাজ করছে কোন দিকে? বাম দিকে, আর কোনো বল কাজ করছে না। বা এফএস সমান এই জায়গা থেকে আমরা সরাসরি পেয়ে যাব 500 কেজি। এনিওয়ে, এবার আমাদের কি বের করতে হবে? এটা আমরা কিন্তু এফএস এর ভ্যালু পেয়ে গেছি, এখন এফ প্রাইম এস বের করতে হবে। তো এফ প্রাইম এস বের করতে হলে আমরা ফর্মুলা জানি মিউ এস ইন্টু আর, দ্যাট মিনস আমাদের আর বের করতে হবে। তো আর বের করার জন্য কী করতে হবে? সামেশনাল এফ ওয়াই নিতে হবে। আপওয়ার্ড বললাম পজিটিভ, মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের ওপরে বলতে কোনটা? এটা, নিচে বলতে এটা। ওকে, তো আর কাজ করছে ওপরের দিকে, সো পজিটিভ। এরপরে ডাব্লু কস থিটা, মানে 1000 কস থিটা কাজ করছে নিচের দিকে, মানে ওয়াই অক্ষের নিচের দিক বরাবর কাজ করছে 1000 cos 30 ডিগ্রি। আর কোনো বল কাজ করছে ওয়াই অক্ষ বরাবর না। বা এই জায়গা থেকে সরাসরি আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। একটু ক্যালকুলেশন করে দেখতে পারো যে কত আসতে পারে। ক্যালকুলেশন করে আসছে 866.025 কেজি। অতএব এবার মিউ এস এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, মিউ এস এর মানে এফ প্রাইম এস এর ভ্যালু পেয়ে যাব। মিউ এস এর ভ্যালু হলো 0.3 ইন্টু আর এর ভ্যালু 866.025। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এটা ক্যালকুলেশন করে আসছে যে 0.3 ইন্টু 866.025 259.8 আসছে। তাহলে আমরা এফ প্রাইম এস এর ভ্যালু পেলাম 259.8 কেজি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কন্ডিশন এফ এস এর ভ্যালু 500, দ্যাট মিনস এই কন্ডিশনটা কি মিলছে না। কন্ডিশন কোনটা হচ্ছে? কন্ডিশন হচ্ছে হলো এফ এস লেস দেন এফ প্রাইম এস। তার মানে এই কন্ডিশনটা কিন্তু হলো না, কারণ এফ এস এর ভ্যালু বেশি। আমরা ভুল বললাম এখানে কথাটা। হ্যাঁ, এই কন্ডিশনটা কিন্তু মিলছে। এফ এস এর ভ্যালু 500 আর এফ প্রাইম এস এর ভ্যালু হচ্ছে এটা। আর এই কন্ডিশনটা হলে কি হয়? ব্লক গতিশীল হয় কোন দিকে? নিচের দিকে। আশা করি আমার কথা বুঝছো। তাহলে আমরা যেহেতু ফাইনালি এই কন্ডিশনটা লিখবো আমরা, অতএব ব্লকটি নিচের দিকে গতিশীল। এখানে বাংলা লিখে দিতে হবে ব্লকটি নিচের দিকে গতিশীল, তাহলে অঙ্কটা হয়ে যাবে। খুব সহজ কিন্তু অঙ্কটা, খুব বেশি কঠিন না। এবার এই কন্ডিশন কোথায় কোথায় আমাদের দরকার সেই টাইপের অঙ্ক আমরা একটু করবো ইনশাল্লাহ। আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে 30 ডিগ্রি, আমরা একটু ভুল করে অন্য অ্যাঙ্গেল দিয়ে ফেলেছিলাম। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থানরত একটা হেলানো তলের উপর 100 কিলোনিউটন ওজনে একটা ব্লক স্থাপন করা হয়েছে। এই তলের ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.4। এখন প্রশ্নে বলা হয়েছে ব্লকটাকে সাম্য অবস্থায় রাখার জন্য পি বলের পরিমাণ কত। ব্লকটাকে সাম্য অবস্থায় রাখার জন্য পি বলের পরিমাণ কত, এটা তোমার কাছে চাওয়া হয়েছে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি কখনো এই হেলানো তলের উপরে একটা ব্লক থাকে, তো ব্লকটাকে সাম্য অবস্থায় রাখার জন্য কোনো একটা আন্দোলন বল বের যদি করতে বলে তোমাকে, তাহলে তোমাকে অ্যাট ফার্স্ট আগে দেখতে হবে যদি এই বলটা না দেওয়া হতো তাহলে ব্লকটা কোনোভাবে নিচের দিকে পড়ে যেত কি না। আবারও বলছি কথাটা, যে যদি এরকম টাইপের অঙ্কে যে একটা বল দিয়েছে, আন্দোলন একটা বল দিয়েছে, ওই বলটা তোমাকে বের করতে বলেছে সাম্য অবস্থার জন্য, ব্লকটাকে সাম্য অবস্থায় রাখার জন্য। এই অবস্থাতে
তোমাকে ফার্স্টে যে চিন্তাটা করতে হবে, এই বলটা যদি কাজ না করতো, শুধুমাত্র এই ব্লকটাকে যদি এর উপর রাখা হতো, তাহলে ব্লকটা নিচের দিকে পড়ে যেত কিনা কোনোভাবে, এটাকে তোমাকে দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা একটু আগে কিন্তু একটা ফর্মুলা দেখে আসলাম, যে হচ্ছে লিখলাম ফর্মুলাটা এই যে এরকম, ডাব্লু সাইন থেটা গ্রেটার দেন মিউ এস ডাব্লু কস থেটা। যদি এই কন্ডিশন হয় তাহলে ব্লক নিচে পড়ে যাবে, আর যদি না হয় তাহলে ব্লক পড়বে না। তো এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারো। তবে এর থেকে আরও একটা সহজ সিস্টেম রয়েছে। কী সহজ সিস্টেম? সেটা হলো একটা নির্দিষ্ট কোণের পরিমাণ জানা। কিসের নির্দিষ্ট কোণের পরিমাণ জানা? অ্যাকচুয়ালি দেখো, একটা যদি তল যখন অনুভূমিক অবস্থায় থাকবে, তখন ব্লক যত পরিমাণ ওজনের ব্লকই রাখো না কেন, ব্লক কিন্তু একদম স্থির থাকবে, এখানে কোনো দিকে যাওয়ার উপক্রম হবে না, যাবেও না, আবার কোনো দিকে বামে বা ডানে কোনো দিকে যাওয়ার চেষ্টাও করবে না। বাট ব্লকটাকে যখন একটা নির্দিষ্ট কোণে যখন ওপরের দিকে তুলবা, এই হেলানো তলটাকে যখন নির্দিষ্ট কোনো ওপরের দিকে ওঠাবা, তখন কিন্তু ব্লক নিচের দিকে যাওয়ার উপক্রম হবে অথবা নিচে পড়ে যেতে পারে। তো এমন একটা কোণ রয়েছে, যেই কোণ পর্যন্ত হেলানো তলটাকে সীমাবদ্ধ রাখলে তুমি যে পরিমাণ ওজনে ব্লকই রাখো না কেন, ব্লক নিচে পড়বে না। এমন একটা কোণ রয়েছে, বুঝছো নিশ্চয় আমার কথাটা? তো যেই কোণটা রয়েছে সেই কোণ একটা নাম রয়েছে, সেই কোণের নাম হলো অ্যাঙ্গেল অফ রিপোজ, বা আমরা বলতে পারি স্থিতিকোণ। স্থিতিকোণের ডেফিনেশনটা হচ্ছে এরকম: অনুভূমিকের সাথে একটি তল যে কোনো অবস্থান করলে তার উপর দিয়ে একটি বস্তু সবেমাত্র চলার উপক্রম করে, তাকে আমরা বলি স্থিতিকোণ। এখন দেখো যে আমরা, দ্যাট মিনস স্থিতিকোণটা আমরা এমন একটা কোণ বলবো, যেই কোণ পর্যন্ত যদি হেলানো তলটাকে রাখি, তাহলে এর উপরে কোনো ব্লক স্থাপন করলে ব্লকটা নিচের দিকে পড়বে না, সেটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিকোণ। এখন আসলে সেই স্থিতিকোণের ভ্যালুটা কত? হ্যাঁ, স্থিতিকোণের ভ্যালু বের করার জন্য এক্সট্রিমলি সরি, আমি মনে একটু উল্টা বলে ফেলেছি। অ্যাকচুয়ালি যে পরিমাণ কোণ পর্যন্ত হেলানো তলকে রাখলে ব্লক নিচের দিকে পড়বে না, সেই কোণটার নাম আসলে ঘর্ষণ কোণ। ওইটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ কোণ, বা আমরা স্থির ঘর্ষণ কোণ বলতে পারি। আর এই যে এই হেলানো তল যে কোণে এখানে অবস্থান করছে, এটাকে বলা স্থিতিকোণ। এই কোণটার নাম হলো স্থিতিকোণ। অর্থাৎ যে পরিমাণ কোণে ব্লক নিচের দিকে যাবে বা যাওয়ার উপক্রম হবে, সেটাকে আমরা বলি হলো স্থিতিকোণ। আর ঘর্ষণ কোণটা হচ্ছে যে কোণ পর্যন্ত ব্লক নিচের দিকে গতিশীল হবে না, সেটাকে আমরা বলবো হলো ঘর্ষণ কোণ। তো ঘর্ষণ কোণ বের করার একটা ফর্মুলা রয়েছে, তো সেই ফর্মুলা প্রমাণ করা যায়। তো আমি আর সেটা প্রমাণ করে দেখাচ্ছি না, আমি একদম সহজে দেখা দিচ্ছি। ঘর্ষণ কোণ এর জন্য ফর্মুলা হলো, যদি স্থিতি ঘর্ষণ কোণ বলি, তাহলে মিএস ইকুয়াল টু ট্যান থেটা এস, এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ কোণ। তাহলে থেটা এস সমান কত হবে? ট্যান ইনভার্স মিউএসটা কি? ঘর্ষণ গুণাঙ্ক। তো এই ঘর্ষণ গুণাঙ্কের মাধ্যমে, ঘর্ষণ গুণাঙ্কে যদি ট্যান ইনভার্স করা যায়, যেই কোণটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। আর এখানে যে কোণটা রয়েছে এটাকে আমরা বলছি স্থিতিকোণ। তো এই ঘর্ষণ কোণ যদি কখনো, এই ঘর্ষণ কোণের ভ্যালু যদি স্থিতিকোণ অপেক্ষায় যদি বড় হয়, তাহলে ব্লকটা নিচের দিকে পড়বে না। দ্যাট মিনস এখানে ঘর্ষণ কোণ যে পরিমাণ আছে সেই পরিমাণের মধ্যেই যদি এই স্থিতিকোণটা থাকে, তাহলে ব্লক পড়বে না। যেমন দেখো এখানে এই আমাদের এই অঙ্কের জন্য ঘর্ষণ কোণ কত রয়েছে? থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 0.4। ক্যালকুলেশন করে দেখো, এখানে ক্যালকুলেশন করলে কত হয়? সম্ভবত 22.28 হয়। তারপরে একটু ক্যালকুলেশন করে দেখো কত হয়। ট্যান ইনভার্স 0.4, হ্যাঁ সরি 21.80 হয়, কোণের ভ্যালু হয় 21.80। এর মানে হচ্ছে এই হেলানো তলটা যদি 21.8 কোণ পর্যন্ত যদি রাখা হতো, তাহলে এখানে যেই ব্লকে রাখা না কেন, ব্লক নিচের দিকে পড়বে না। আমার কথা নিশ্চয়ই বুঝছে। এখন বলতে পারো যে ভাইয়া যে কোনো হেলানো তলের জন্য কি 21.8? না, যে কোনো হেলানো তলের জন্য না, হেলানো তলের ফ্রিকশন সহগের উপর ডিপেন্ড করবে। মনে করো কোনো একটা হেলানো তল আছে, তার ফ্রিকশন সহগ আছে 0.3, বা হ্যাঁ বললাম যে 0.3 আছে। যদি 0.3 থাকে, তাহলে তার হচ্ছে থেটাইসের পরিমাণ কত হবে? ট্যান ইনভার্স 0.3। দেখো এখানে কত আসে, যদি তুমি 0.3 যদি করো, তাহলে কোণের মান আসবে হচ্ছে 16.7। দ্যাট মিনস কোণের ভ্যালু 16.7-এর মধ্যে যদি থাকতো, তাহলে পরে ব্লকটা পড়তো না। আশা করি আমার কথাটা বুঝছো। তাহলে আমরা এই ফর্মুলা মনে না রেখেও কিন্তু খুব সহজে বলতে পারবো যে ব্লকটা নিচের দিকে পড়বে কিনা। যদি মানে কখন, যে আমি যদি পি বলটা যদি না দিই, শুধুমাত্র ব্লকটাকে যদি রেখে দিই, তাহলে ব্লকটা আদৌ নিচের দিকে পড়বে কিনা আমরা এর মাধ্যমে কিন্তু বলতে পারবো। এই যে এই ফর্মুলা দিয়ে, থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 0.4, সরি থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ এস।
এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তখন আর কষ্ট করে তোমার এটার মনে রাখার দরকার নাই। খুব সহজে তুমি কি করবা, যখনই তোমাকে বলবে যে এই পি এর মানে এমন টাইপের অঙ্ক আর কি, পি বল এদিকেও দিতে পারতো, এদিকে দিতে পারতো, যে কোনো দিকে দিতে পারতো আর কি। এমন আননোন একটা বল বের করতে বলেছে, যেই বলটার জন্য ব্লকটি সাম্য অবস্থা থাকতে হবে, এরকম টাইপের অঙ্ক করতে বলে ফার্স্ট আগে তুমি চেক করে দেখবে ব্লকটা যদি এই বলটা না দেওয়া হতো তাহলে কোনোভাবে ব্লকটা নিচের দিকে পড়বে কি না। আর সেটা চেক করবো কী করে, এই যে এই ফর্মুলা দিয়ে স্থিতি ঘর্ষণ কোণটা আমরা বের করবো। স্থিতি ঘর্ষণ কোণ যত, তার থেকে যদি দেখি কোণের ভ্যালু বেশি আছে তাহলে বলবো ব্লক নিচে পড়বে, মানে এই পি বল যদি না দেওয়া হতো। ওকে, তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে পি বলটা যদি না দেওয়া হয় তাহলে পারে ব্লকটা নিচের দিকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন বলতে পারো যে ভাই এটা বের করা কেন দরকার, এটা বের করার দরকার আছে, কারণ হচ্ছে ব্যাপারটাকে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। মনে করে এটা একটা ব্রিজের উপর দিয়ে একটা ট্রাক বা একটা গাড়ি উঠছিল, ওপরের দিকে উঠছে, উঠতে 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 তো হঠাৎ করে গাড়িটা যখন এখানে, তখন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেল। তো গাড়ির ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তখন স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা বুঝতে পারছি গাড়ির ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তখন এই গাড়িটা নিচের দিকে চলে যেতে পারে, এখন গাড়িটাকে যদি নিচের দিকে, মানে আমার উদ্দেশ্য গাড়িটাকে আমি নিচের দিকে যেতে দেবো না, বরঞ্চ গাড়িটাকে আমি ওপরের দিকে নিয়ে যাব। তখন আমাকে কি করতে হবে, মনে করো এখানে আমরা আরেকটা গাড়ি নিয়ে আসলাম, যেই গাড়ির সাথে আমরা একটা রড এখানে যুক্ত করে দিলাম বা একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম। তাহলে এটা হচ্ছে ভালো গাড়ি আর এটা খারাপ গাড়ি। এই ভালো গাড়িটা কী করবে, প্রথমেই একটা এই ওপরের দিকে একটা বল দিবে যেন এই নষ্ট গাড়িটা যেন নিচের দিকে না পড়ে যায়। এক্সাম্পল হিসেবে বললাম যে মনে করো এইখানে যে নষ্ট গাড়িটা ছিল, এই নষ্ট গাড়িটাকে যদি আমরা নিচের দিকে না পড়ে মানে না ফেলতে চাই, তাহলে ফার্স্টে আমাকে এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো আমি এই গাড়িটাকে নিচের দিকে পড়তে দিব না, তাহলে ওপরের দিকে মনে করো আমরা 50 নিউটন বল দিলাম, না 50 নিউটন বলেও দেখছি গাড়ি নিচের দিকে পড়ে যাচ্ছে, তাহলে বলের পরিমাণ বাড়াই আমরা আস্তে আস্তে, বাড়াতে দেখলাম যে হচ্ছে 99 নিউটন বল দিলে পরেও গাড়িটা নিচের দিকে পড়ে যাচ্ছে। বাট আরও বাড়াচ্ছে 99.1, 99.2 এরকম করে করে বাড়াতে যখনই 100 কিলোমিটার বা 100 নিউটন বলে আমি নিয়ে গেছি, তখনই দেখছি যে গাড়ি আর নিচের দিকে পড়ছে না। বাট 100 নিউটন থেকে সামান্য একটু কম হলেই গাড়ি নিচের দিকে পড়ে যাচ্ছে। আমার কথাটা বুঝো, মানে আমার উদ্দেশ্য গাড়িটাকে আমি ওপরের দিকে নিয়ে যাব। তো ফার্স্টে আমাকে কী করতে হবে, যদি গাড়ির উপর যদি কোনো বল না দিয়ে দিকে তাহলে গাড়ি নিচের দিকে পড়ে যায়, তাহলে ফার্স্ট এমন একটা বল দিতে হবে গাড়িটা যেন নিচের দিকে না পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি 100 নিউটন থেকে কম পরিমাণ বল ওপরের দিকে দিলে গাড়ি নিচের দিকে পড়ে যাবে, 100 নিউটন থেকে সামান্য একটু কম হলে গাড়ি নিচের দিকে পড়ে যাচ্ছে। তখন আমরা কি বলবো, গাড়িটা যদি নিচের দিকে না পড়তে চায় তাহলে কমপক্ষে আমাকে 100 নিউটন বল ওপরের দিকে দিতে হবে। তার মানে যদি কমপক্ষে 100 নিউটন বল যদি আমি গাড়িটার উপরে দিই তাহলে গাড়িটা এখানে স্থির থাকবে। তাহলে গাড়িটা স্থির থাকার জন্য সর্বনিম্ন বলের পরিমাণ কত আমরা বলবো এখানে 100 নিউটন। ওপরের দিকে পি বলের পরিমাণ সর্বনিম্ন 100 নিউটন গাড়িটা স্থির থাকার জন্য। এবার আসো, এখন গাড়িটা মনে করো গাড়িটার উপর আমি ওপরের দিকে 100 নিউটন বল দিচ্ছি, গাড়িটা এখন স্থির। এবার গাড়িটা কিন্তু 100 নিউটন বলে কিন্তু স্থির, আমার উদ্দেশ্য কিন্তু গাড়িটাকে আমরা ওপরের দিকে নিয়ে যাব। তো ওপরের দিকে যদি নিয়ে যেতে চাই তাহলে কী করতে হবে বলো তো, 100 নিউটন বলে গাড়ি কিন্তু স্থির আছে। এবার কী করতে হবে, গাড়িটাকে আমি স্থির করে ফেলেছি, এবার গাড়িকে আমরা ওপরে নিয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে 100 নিউটন থেকে বল বাড়াতে হবে। তো দেখা গেল যে 101 নিউটন বল দিলেও গাড়ি যাচ্ছে না। এখন আমাকে একটা কথা বলো, আমি মনে করি এখানে একটা ব্লক রেখেছি, ব্লকের উপরে এই দিক থেকে একটা বল দিলাম, এফ বল দিলাম। আচ্ছা, এফ বল দিলে কি ব্লক কি ডান দিকে চলে যাবে? না, যেতেও পারে বা নাও পারে। এই ব্লকটা গতিশীল করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ বল দরকার। আমরা এই ব্লকের উপর মনে করি 10 নিউটন বল দিলাম, ব্লক গেল না। 20 নিউটন বল গেল না। 21 নিউটন বল যেই দিলাম তখন ব্লকটা চলে গেল। তার মানে একটা বস্তুর উপর তুমি তোমার সামনে যে বস্তুগুলো আছে আস্তে করে একটু ধাক্কা দিয়ে দেখো, বস্তুটা কিন্তু সহজে কিন্তু যাবে না। বাট বস্তুর উপর যখন জোরে ধাক্কা দেবে তখন কিন্তু যাবে। দ্যাট মিনস একটা বস্তুকে গতিশীল করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ বল দরকার। বল দিলেই যে গতিশীল হবে তা কিন্তু নয়। তো এখানেও তাই, যে প্রথমে তুমি 100 নিউটন বলে ব্লকটাকে স্থির করে ফেলেছো, এই হলো গাড়িটা স্থির করে ফেলেছো। এবার গাড়িটাকে উপরের দিকে গতিশীল করতে হলে 100 থেকে আস্তে আস্তে তোমাকে বাড়াতে হবে। তো আমি দেখলাম 101 নিউটন বল দিচ্ছি, গাড়ি যাচ্ছে না, উপরে যাচ্ছে না, স্থির আছে। 102 নিউটন বল দিচ্ছি, গাড়ি যাচ্ছে না, স্থির আছে। এরকম করতে করতে আমি দেখছি যে 149 নিউটন বল দিচ্ছি, গাড়ি যাচ্ছে না। বাট দেখলাম যে যেই 150 মানে 100 হচ্ছে 50 নিউটন মানে 150 নিউটন বল দিয়েছে তাও গাড়িটা যাচ্ছে না। বাট যেই 150 থেকে সামান্য একটু বেশি পরিমাণ বল দিয়ে ফেলেছি তখনই গাড়ি ওপরের দিকে চলে গেছে। আমার কথাটা কিন্তু বুঝো, 101-এ গাড়ি গেল না উপরের দিকে, 102-এ গেল না, এরকম করতে করতে 150 নিউটন দিলাম তাও গাড়িটা গেল না উপরের দিকে। 150 নিউটন বল দেওয়া সত্ত্বেও গাড়ি উপরের দিকে গেল না। কিন্তু যখনই 150 থেকে সামান্য একটু বাড়িয়ে ফেলেছি তখনই গাড়ি উপরের দিকে যাওয়া শুরু করেছে।
তাহলে এখন আমাকে বলো, আমরা দেখলাম গাড়িটাকে নিচের দিকে পড়তে দিব না, তার জন্য কমপক্ষে কত বল দিতে হলো? 100 নিউটন। তার মানে 100 নিউটন বলেও গাড়িটা স্থির। আবার গাড়িটাকে উপরের দিকে তুলতেছি, তো তুলতে তুলতে দেখা যাচ্ছে 150 নিউটন বল পর্যন্ত গাড়ি উপরের দিকে উঠছে না, বরং এখানে স্থির হয়ে আছে। কিন্তু 150 থেকে যখনই বাড়াচ্ছি তখনই কিন্তু গাড়ি উপরের দিকে উঠে চলে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, গাড়িটাকে যদি এই জায়গায় স্থির রাখতে হয় তাহলে বলের পরিমাণ কত রাখতে হবে? 100 থেকে 150 নিউটন পর্যন্ত। আমার কথা নিশ্চয়ই বুঝছো। গাড়িটাকে যদি আমরা এই জায়গায় স্থির রাখতে চাই তাহলে মানে গাড়িটাকে নিচেও পড়তে দিব না, আবার উপরে উঠতে দিব না। মানে এমন বল দিব গাড়ি যেন নিচের দিকে না পড়ে, আবার ওপরের দিকেও না ওঠে। তাহলে সেই বলের পরিমাণ কত রাখতে হবে? 100 থেকে 150 নিউটনের মধ্যে বলটা দিতে হবে। তাহলে গাড়ি নিচেও পড়বে না, আবার ওপরের দিকে উঠবে না। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তাহলে এখানে যে আমরা কী বল দিয়েছিলাম? পি বল। তাহলে এই পি বলের এই গাড়িটাকে সাম্য অবস্থায় রাখার জন্য আমরা দুইটা বল পেলাম। একটা হলো 100 নিউটন আর একটা হলো 150 নিউটন। তাহলে আমরা এই 100 নিউটন এবং 150 নিউটন বলকে বলবো গাড়িটাকে সাম্য অবস্থায় রাখার জন্য পি এর মিনিমাম বল, মানে ওপরের দিকে মিনিমাম 100 নিউটন বল দিতে হবে, আর ম্যাক্সিমাম 150 নিউটন বল দিতে হবে। কারণ ম্যাক্সিমাম 150 থেকে বেশি বল দিলে গাড়ি উপরের দিকে যাওয়া শুরু করবে, গাড়ি সাম্য অবস্থায় থাকবে না। আবার 100 নিউটন থেকে সামান্য কম বল দিলে গাড়ি নিচের দিকে চলে আসবে। তো গাড়িটাকে যদি এখানে স্থির রাখতে হয় তাহলে মিনিমাম 100 নিউটন বল দিতে হবে উপরের দিকে এবং ম্যাক্সিমাম 150 নিউটন বল দিতে হবে। তার মানে আমরা বলবো পি মিনিমাম 100 এবং পি ম্যাক্সিমাম কত? 150। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। এখানেও ঘটনাটা সেম। আমরা কিন্তু প্রথমে কিন্তু চেক করে দেখলাম যে এই পি বলটা যদি না দেওয়া হয় তাহলে এই ব্লকটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে। তাহলে এখন আমাকে বলা হয়েছে সাম্য অবস্থার জন্য পি বলের মান কত। অনেকে কিন্তু বোকার মতো শুধুমাত্র একটা বল বের করে রেখে দেবে, কিন্তু এখানে একটা বল না, দুইটা বল বের করতে হবে। একটা পি মিনিমাম আর একটা হলো পি ম্যাক্সিমাম, যেমনটা এখানে দেখালাম। আমাকে বলা হয়েছে যে হচ্ছে ব্লকটাকে সাম্য অবস্থায় রাখতে হবে, নিচেও পড়তে দেওয়া যাবে না, উপরে উঠতে দেওয়া যাবে না। তো এই অবস্থাতে পি বলের মান কত? তাহলে আমরা যেহেতু চেক করে দেখলাম যদি পি বলটা যদি না দিই তাহলে ব্লক এমনিতে নিচে পড়ে যাবে। তাহলে ফার্স্টে আমাকে এমন পরিমাণ পি বল দিতে হবে যেন এই ব্লকটা এখানে স্থির থাকে। তারপর কী করতে হবে? পি বলের পরিমাণ বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে এমন বল পর্যন্ত নিয়ে যেতে হবে যেই বলের ঊর্ধ্বে গেলে ব্লক ওপরের দিকে চলে যাবে। তাহলে এই দুটো লিমিটেশনকে আমরা বলবো পি মিনিমাম আর পি ম্যাক্সিমাম। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, প্রথমেই আমরা এই ব্লকটাকে নিচে পড়তে দিব না, তার জন্য কী পরিমাণ পি বলের দরকার সেটা আমরা বের করে ফেলবো। আর সেটা কী হবে? পি মিনিমাম। যেমন এখানে দেখলাম গাড়িটাকে নিচে পড়তে দিব না, তার জন্য 100 নিউটন বল দরকার হলো, এটাকে বলছি আমরা পি মিনিমাম। আর গাড়ি উপরের দিকে উঠাবো, কিন্তু মানে ওটাতে চাচ্ছি, কিন্তু 150 নিউটন বল দিলে গাড়ি উপরের দিকে উঠবে না, কিন্তু 150 থেকে বেশি দিলে গাড়ি উপরে উঠবে। তার মানে পি ম্যাক্সিমাম কত? 150 সাম্য অবস্থার জন্য। আশা করি আমার কথাটা বুঝছো। তাহলে ফার্স্ট আমার উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে নিচে পড়তে দিব না, তার জন্য আমরা এখানে পি এর ভ্যালু কত দিতে হবে সেটা বের করে ফেলবো। আর সেটা হবে কি? পি মিনিমাম। তো ফার্স্টে আমরা পি মিনিমাম বের করব। প্রশ্নে তোমাকে বলে দিতে পারে পি মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করো, অথবা নাও বলতে পারে, শুধু বলতে পারে সাম্য অবস্থার জন্য পি এর ভ্যালু কত। তখন তোমাকে বুঝতে হবে যে পি মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করতে হবে। তবে হ্যাঁ, মিনিমাম বের করা নাও লাগতে পারে। যদি ব্লকের উপরে যদি পি বল যদি না দিলে পারে, ব্লক যদি নিচের দিকে যদি পড়ে না যায়, মনে করো পি বল আমি দিচ্ছি না, এই অবস্থাতে ব্লক শুধুমাত্র ব্লক রেখে দিয়েছি, কোনো বল দিচ্ছে না, এই অবস্থায় দেখতে পাচ্ছি ব্লকটা নিচের দিকে পড়ছে না, তাহলে আর পি মিনিমামের দরকার নেই, শুধুমাত্র একটা বলই দরকার যে ব্লক ওপরের দিকে গতিশীল হবে না এমন পরিমাণ বল দিতে হবে যেন ব্লক ওপরের দিকে গতিশীল নয়, সাম্য অবস্থায় থাকে। তখন কিন্তু পি বলের ভ্যালু কিন্তু একটা বের হবে। যেমন আমরা যদি এখানে বলি যে এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়া সত্ত্বেও গাড়ি নিচের দিকে পড়ছে না, এখন উদ্দেশ্য গাড়িকে আমরা উপরের দিকে নিয়ে যাব। তাহলে দেখো আমরা আস্তে আস্তে বল দিচ্ছি, 100 নিউটন বল দিলাম, গাড়ি উপর দিকে গেল না। 102 নিউটন বল দিলাম, গাড়ি উপর দিকে গেল না। 150 নিউটন বল দিলাম, গাড়ি উপর দিকে গেল না। বাট 150 থেকে বাড়ালে দেখলাম যে গাড়ি উপর দিকে চলে যাচ্ছে, তখন শুধুমাত্র পি এর ভ্যালু 150 হবে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। গাড়ি যদি এই ব্লক যদি নিচের দিকে না পড়ে তাহলে শুধুমাত্র এখানে পি বলের ভ্যালু একটাই হবে। আর যদি ব্লক যদি পি বল না দিলে যদি ব্লক নিচের দিকে পড়ে যায় তাহলে পি বলের ভ্যালু হবে দুইটা। একটা হলো প্রথমেই আমাকে এই ব্লক নিচের দিকে পড়তে দেওয়া যাবে না, তার জন্য একটা পি বল দিতে হবে, এবং ব্লক ওপরের দিকে ওঠাতে চাইবো কিন্তু সর্বোচ্চ কত বল পর্যন্ত ব্লক ওপরের দিকে উঠবে না সেই বলটা আমাদেরকে বের করতে হবে। এনিওয়ে ফার্স্ট আমরা এই অঙ্কটার জন্য কী করবো, ব্লক নিচের দিকে যেন না পড়ে তার জন্য পি বলটা দেবো, আর সেই বলটা হবে কি? পি মিনিমাম। এনিওয়ে তাই যদি হতে হয় তাহলে আমরা একটু এখন ফ্রি বডিটা আঁকিয়ে ফেলি। তো ফ্রি বডি আঁকানোর জন্য কী করবো, ফার্স্টে আমরা কেন্দ্র নেব, এই কেন্দ্রের উপরে এই যে তলে ব্লক অবস্থান করছে সেই তলে সমান্তরালে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করব। তো আমরা ড্র করে ফেলেছি, এখন আমরা কী করব, বলগুলো চিহ্নিত করব। তো ফার্স্টে আসো আমরা দেখি কী কী বল রয়েছে। 100 নিউটন বল সরাসরি কাজ করছে কোন দিকে? ভার্টিক্যালি নিচের দিকে। আমরা বললাম 100 নিউটন বল মানে এর ওজন কাজ করছে ভার্টিক্যালি নিচের দিকে। তারপর এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে আমরা প্রতিক্রিয়া বলটা চিহ্নিত করে ফেলি। এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে আর, তো পি বল তো কাজ করছে এদিকে। এবার আরেকটা বল বাকি থাকলো ঘর্ষণ বল। এখন দেখো যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে।
এখানে দেখতে হবে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে। দেখো আমরা এখন ফার্স্টে কী কাজ করছি, ফার্স্টে আমরা বের করছি যে হচ্ছে ব্লকটাকে নিচের দিকে পড়তে দিব না। যদি পি বল যদি না দিই তাহলে ব্লক নিচের দিকে পড়ে যাবে। তার মানে এখন আমরা এমন পরিমাণ পি বল দিচ্ছি ব্লকটাকে নিচের দিকে পড়তে দিব না। এখন দেখো ব্যাপারটাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো 4তলা ছাদের উপরে তোমার কোনো বন্ধু নিচে পড়ে যাচ্ছিল, এই অবস্থায় তুমি হাত ধরে ফেলেছো। মানে সে এখন 4তলা ছাদের থেকে নিচের দিকে ঝুলছে আর তুমি তার হাত ধরে আসো। তাহলে তোমাকে কী করতে হবে, তোমার উদ্দেশ্য তাকে ওপরে ছাদের উপরে উঠাতে হবে টেনে। তাহলে ফার্স্টে তোমাকে কী করতে হবে, ফার্স্টে তোমাকে তোমার হাতের মাধ্যমে এমন পরিমাণ বল দিতে হবে যেন তোমার বন্ধুটা নিচে না পড়ে যায়। তো সেই সময় যখন তুমি এমন পরিমাণ বল দিচ্ছ হাতের মাধ্যমে, তোমার বন্ধুকে তুমি নিচে পড়তে দিচ্ছ না, বাট তোমার বন্ধু কী করছে, নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। মানে তোমার বন্ধুর ওজনের মাধ্যমে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমার কথাটা ভালো করে বুঝো। তোমার বন্ধু তোমার হাতের মাধ্যমে ছাদের উপর 4তলা ছাদ থেকে ঝুলছে, পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, সে একদম টোটালি ছাদে ঝুলছে। তোমার উদ্দেশ্য তুমি তোমার বন্ধুকে ছাদের উপর তুলবা। তো ছাদে তোলার সময় ফার্স্টে তোমাকে কী করতে হবে, এমন পরিমাণে একটা বল হাতের মাধ্যমে দিতে হবে যেন তোমার বন্ধু নিচে না পড়ে যায়। তারপর কী করতে হবে, ওই বলটা দেওয়ার পর তারপর তোমাকে কী করতে হবে, আস্তে আস্তে বলের পরিমাণ বাড়াতে হবে। বাড়াতে এমন একটা বলে নিয়ে আসতে হবে যেন তোমার বন্ধু ছাদের উপর চলে আসতে পারে। তো তুমি প্রথমে বিবেচনা করো, যখন তুমি হাতের মাধ্যমে এমন পরিমাণ বল দিচ্ছ তোমার বন্ধুকে তুমি কোনো রকম ধরে রেখেছো যেন নিচে না পড়ে যায়। তাকে তুমি নিচে কোনোভাবে পড়তে দিবা না। ওপরে ওঠার বল এখনও দাও নেই, শুধুমাত্র নিচে যেন না পড়ে সেই পরিমাণ বল তুমি দিচ্ছ। সেই সময় তোমার বন্ধু কোন দিকে যাওয়ার উপক্রম হবে বলো তো, নিচের দিকে যাওয়ার উপক্রম হবে। তার মানে এই ব্লকটা কী হবে, ব্লকটা যদি পি বল না দিই তাহলে ব্লক নিচের দিকে চলে যাচ্ছে, বাট পি বল দিচ্ছি এমনভাবে পি বল দিচ্ছি যেন ব্লকটা নিচের দিকে না পড়ে। তো সেই সময় ব্লক কোন দিকে যাওয়ার উপক্রম হবে, নিচের দিকে যাওয়ার উপক্রম হয়। এই জন্য আমরা কী করব, ফ্রিকশন বল দিব তার উল্টা দিকে। দ্যাট মিনস এই তলে ফ্রিকশন বল কাজ করবে কোন দিকে, এই দিকে। তো আমরা বলটা এখানে না চিহ্নিত করে এই জায়গায় চিহ্নিত করব, এফএস। তো তুমি যদি এখানে না চিহ্নিত করে এখানেও চিহ্নিত করতে চাও কোনো সমস্যা নেই, এই জায়গায় চিহ্নিত করলেও হবে এনিওয়ে, বাট এখানে চিহ্নিত করলে এই জায়গার করা লাগবে না। এনিওয়ে এবার তাহলে আমরা কাজ করে ফেলি। আর আমরা জানি এখানে যে কোণ থাকে এই জায়গায় সেই কোণ থাকে, এটা নতুন করে কিছু বলার নাই। আর এর দুইটা বংশ হবে, এক্স অক্ষ বরাবর একটা বংশ আর একটা ওয়াই অক্ষ বরাবর বংশ। এনিওয়ে তো তাহলে আমরা এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পি বল বের করা। তো আমরা এখন একটু ক্যালকুলেশন করে ফেলি। তো পি বল বের করতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা যেটা করব, এই টাইপের ব্লক টাইপের অঙ্কের জন্য ফার্স্টে ভার্টিক্যাল ফোর্সের বা ওয়াই অক্ষ বরাবর বলগুলো বের করার চেষ্টা করব। এর কারণ আছে, একটু পরে বুঝবো কেন আমরা আগে ওয়াই অক্ষের বল বের করার চেষ্টা করছি। বা এটা মুখস্থের মতো মনে রাখতে পারো, মানে এক্স অক্ষ বরাবর বল আগে বের করলে হবে না এমন কিন্তু না, হবে, বাট একটু ক্যালকুলেশন ছোটো হবে আর কি, যদি তুমি আগে ওয়াই অক্ষ বরাবর বলটাকে যদি বের করো। তো আমরা আর বল কাজ করছে কোন দিকে বলছে, উপরের দিকে। আর বল কাজ করছে উপরের দিকে, আর উপরের দিকে পজিটিভ। এরপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করছে নিচের দিকে, এই 100 ওজনের ওয়াই অক্ষ বরাবর অংশ। আর ওয়াই অক্ষ বরাবর অংশ কত হবে, কোণ আছে ওয়াই অক্ষের সাথে, সো এটা হবে কস 100 কস 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। আর কোনো বল কাজ করছে না, তার মানে এই জায়গা থেকে কিন্তু আমরা সহজেই কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাব, 100 কস 30 ডিগ্রি। ওকে, আর এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। এবার কী করবো, আমাদের মেনলি পি বল বের করতে হবে। তার জন্য আমরা কী করবো, সামেশনাল এফ এক্স বের করবো। কেন, কারণ পি বল কাজ করছে এক্স অক্ষ বরাবর, বললাম ডান দিকে পজিটিভ, বা পি কাজ করছে কোন দিকে, এইদিকে, পি পজিটিভ। আর এই হচ্ছে এফএসও কাজ করছে এইদিকে, বললাম আমরা এফএসটাও পজিটিভ। আর এই 100 কিলোনিউটন ওজনের এক্স অক্ষ বরাবর অংশ কাজ করছে ডান দিকে, এই বাম দিকে, সো আমরা বলবো এটা নেগেটিভ 100। আর এটা কী হবে, 100 সাইন 30 ডিগ্রি। আশা করি মনে হয় সমস্যা নেই, কেন এখানে সাইন হবে, এতক্ষণ ধরে অঙ্ক করতেছে, আশা করি সমস্যা হবে না। আর কোনো বল কাজ করছে না এক্স অক্ষ বরাবর। বা আমার মেনলি পি বল বের করতে হবে, তাই না? তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, পি ইকুয়াল টু পি প্লাস, তো আমরা এইগুলোকে সব পক্ষান্তর করে ওই দিকে নিয়ে চলে যাই, 100 সাইন 30 ডিগ্রি। এফএসটা এসে এখানে নেগেটিভ হয়ে যাবে, বাট এফএসের একবারে ফর্মুলা আমরা লিখে দিই। এফএস মানে কি, মিউএস ইন্টু আর। 100 সাইন 30 ডিগ্রি, মিউএসের ভ্যালু কত, 0.4। আর এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি 100 কস 30 ডিগ্রি। এই জায়গা থেকে কিন্তু তুমি খুব সহজেই পি এর ভ্যালুটা পেয়ে যাবে। এটাই হবে হলো পি মিনিমাম। কি, ব্লকটাকে নিচে পড়তে দেবো না, তার জন্য পি এর ভ্যালু ক্যালকুলেশন করে দেখো কত হয়, যেটা হবে সেটা এখানে পি মিনিমামের অ্যান্সার। তো আমরা পি মিনিমামের ভ্যালু পেলাম 15.36। তো এখন দেখো আমরা যে পি মিনিমামের যে ভ্যালুটা পেয়েছি, এটা কিসের জন্য, এটা পেয়েছি আমরা ব্লকটা যেন নিচের দিকে না পড়ে তার জন্য বলের পরিমাণ। এখন ব্লকটাকে আমি নিচের দিকে পড়তে দিচ্ছি না, তার জন্য বলের পরিমাণ পেলাম 15.36। এবার আমার উদ্দেশ্য ব্লকটা ওপরের দিকেও তুলবো। যেমন তোমার এখন তুমি কী করেছো, তোমার হাতের মাধ্যমে তোমার বন্ধুকে তুমি ওখানে স্থির মানে নিচের দিকে পড়তে দাও না, এখন তোমার উদ্দেশ্য তোমার বন্ধুকে ওপরের দিকে টেনে ছাদের উপর তোলা।
তো সেটাই আর কি, আমি প্রথমে এই ব্লকটাকে এখানে স্থির করে ফেলেছি, নিচের দিকে যেতে দেবো না। এবার আমি ব্লকটাকে উপরের দিকে তুলতে চাইবো, তুলবো না কিন্তু, মানে তো সর্বোচ্চ কী পরিমাণ বল দিলে ব্লক পি এর সর্বোচ্চ কী পরিমাণ বল কাজ করলে ব্লক উপরের দিকে উঠবে না। তাহলে আমরা বলছিলাম যে ব্লকটাকে প্রথমে আমরা 15.36 নিউটন বল দিয়েছি যেন ব্লকটা নিচে না পড়ে। এখন আমরা কী করতে হবে, ব্লকটা বলের পরিমাণ আস্তে আস্তে বাড়াবো, বাড়াতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে বলের থেকে সামান্য একটু বাড়ালে ব্লক উপরের দিকে চলে যাবে। তাহলে বলের পরিমাণ সর্বোচ্চ কতটুকু হবে, যেই পরিমাণ বল থেকে সামান্য একটু বাড়ালে উপরের দিকে চলে যাবে, সেই বলটাই হবে ব্লকটা ওপরের দিকে যেন না যায় তার জন্য সাম্যাবস্থায় থাকার বল। আশা করি এই ট্রাকের ব্যাপারটা থেকে ভালো করে বুঝে গেছো। তাহলে এখন এই অবস্থাতে আমরা এখন কি করব, ব্লকটাকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করব। তো ব্লকটাকে যদি উপরের দিকে নেওয়ার চেষ্টা করার জন্য যদি বলের পরিমাণ এর থেকে যদি আরও যদি বাড়ে, এখন দেখো এই পরিমাণ বলে ব্লক এখন স্থির হয়ে গেছে, ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে না, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে না। এই 15.36 নিউটন বলে ব্লকটা এখানে টোটাল স্থির, নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে না, আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে না। বাট এর থেকে বলের পরিমাণ যখন তুমি আস্তে আস্তে বাড়াবা তখন কী হবে বলো তো, ব্লকটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি তোমার বন্ধুকে যে ধরেছিলা ওপরে, ফার্স্টে তুমি কী করেছো, এমন পরিমাণ বল দিয়েছো তোমার বন্ধু যেন নিচে না পড়ে যায়। এখন তুমি তোমার বন্ধুকে স্থির করে রেখে দিয়েছো, তোমার বন্ধু নিচে যখন পড়ে যাচ্ছিল তখন এবার তুমি হাত দিয়ে যখন তোমার বন্ধুকে টোটালি স্থির করে ফেলেছো, স্থির করে ফেলার পর কি এই অবস্থাতে তোমার বন্ধুকে যখন তুমি আস্তে আস্তে যে পরিমাণ বলে তুমি তোমার বন্ধুকে স্থির করে ফেলেছো তার থেকে বলের পরিমাণ যখন তুমি আস্তে 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 যখন বাড়াচ্ছ তখন কি হচ্ছে, তোমার বন্ধু এবার ওপরের দিকে আসার চেষ্টা করছে। তাহলে দেখো তোমার এই ব্লকটাও তখন কি হবে, এর থেকে বলের পরিমাণ আস্তে আস্তে বাড়ালে ব্লকটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, উল্টা দিকে। কিছুই না, যখন আমরা পি ম্যাক্সিমাম বের করব তখন ফ্রিকশন বলটাকে শুধুমাত্র উল্টে দেবো। যখন আমরা পি ম্যাক্সিমাম বের করব তখন শুধুমাত্র ফ্রিকশন বলটাকে উল্টে দেবো, তাছাড়া কিচ্ছু করতে হবে না। তাহলে এবার তুমি ফ্রিকশন বলটাকে উল্টিয়ে দাও, আমি এটার জন্য আলাদা একটা চিত্র ড্র করে ব্যাপারটা দেখাচ্ছি। দেখো আমরা আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করেছি পি ম্যাক্সিমাম বের করার জন্য, কিছুই না, শুধুমাত্র ফ্রিকশন বলটাকে উল্টিয়ে দিয়েছি, তাছাড়া বাদ বাকি এনে যা ছিল তাই। মানে নতুন করে ব্লক টলক আঁকে করার দরকার না, শুধুমাত্র এরকম ফ্রি বডি আঁকালে হবে। এখন এই জায়গা থেকে আমরা কী বের করবো, পি ম্যাক্সিমাম বের করবো। তো পি ম্যাক্সিমাম বের করার জন্য দেখো এখানে একটু ক্যালকুলেশন ছোটো হয়ে যাবে। তো পি ম্যাক্সিমাম বের করার জন্য দেখো আমরা মেনলি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স মানে ওয়াই অক্ষের কাজটা করি কেন, মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে মেনলি আর বের করার জন্য। তো আর বের করার জন্য কিন্তু আমরা মেনলি কাজ করি। আরটা কেন কাজ করে, কারণ পরে যখন আমরা পি বের করতে যাব সামেশন এফএক্সের যখন কাজ করব তখন আমাদের এখানে আরটা দরকার হবে, এই যে এফএস এর ক্ষেত্রে মিউ এস ইন্টু আর এর জন্য দরকার হবে। তো ঠিক অনুরূপভাবে এখানেও যখন আমাদের কী করতে হবে, ফার্স্টে আর এর পরিমাণ বের করতে হবে। তো আর এর পরিমাণ যদি ফার্স্টে যদি মানে আর এর পরিমাণ কেন বের করতে হবে, দেখো আমি এখান থেকে একটু আগে এক্স অক্ষ বরাবর উপাংশের কাজটা করে দেখাচ্ছি। ফার্স্টে আমরা এক্স অক্ষের উপাংশের কাজ করব, কারণ কি পি বল কাজ করছে এক্স অক্ষ বরাবর। তো ডান দিকে বল বললাম পজিটিভ, তাহলে পি বল কাজ করছে কোন দিকে, ডান দিকে। তো পি বল যদি ডান দিকে যদি কাজ করে, পি বল কাজ করছে ডান দিকে, এরপরে হচ্ছে দেখো এখানে এফএস কাজ করছে বাম দিকে। তো এফএস না লিখে আমরা এখানে সরাসরি মিউ এস ইন্টু আর লিখি। এফএস কাজ করছে বাম দিকে নেগেটিভ, আবার এই 100 নিউটনের এক্স অক্ষের উপাংশ কাজ করছে বাম দিকে, সো এটা হবে 100 সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 0, বা এটাকে আমরা উল্টে ওই দিকে নিয়ে চলে যাই, পি ইকুয়াল টু 100 সাইন 30 ডিগ্রি প্লাস মিউ এস এর ভ্যালু হলো 0.4, এবার আর এর ভ্যালু। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, আমরা এই যে এখানে যখন ফ্রিকশন বলটাকে যখন উল্টাইনি এইদিকেই যখন ছিল, আমরা কিন্তু এখানে কী করেছি দেখো, এই চিত্রের সাথে এই চিত্রের পার্থক্য শুধুমাত্র ফ্রিকশন বল এদিকে উল্টানো, মানে এর ফ্রিকশন বল এদিকে কাজ করছে আর এর ফ্রিকশন বল এদিকে কাজ করছে। তো দেখো একটু খেয়াল করে দেখো, আমরা যখন এখানে সামেশনাল এফওয়াই করেছিলাম আর বের করার সময় এই ফ্রিকশন বলের কোনো ক্যালকুলেশনকে আসছিল এখানে, আসছিল কি, আসেনি কিন্তু, কারণ আমরা কিন্তু শুধু আর মানে ওয়াক্ষ বরাবর উপাংশের বল। তো ওয়াক্ষ বরাবর বলের মধ্যে কিন্তু এফএস পড়বে না, কারণ এফএস কাজ করছে এক্স অক্ষ বরাবর বল। সো এই জন্য এই দেখো এই যখন ফ্রিকশন বল এদিকে কাজ করছিল তখনও আর এর ভ্যালু যা হবে, ফ্রিকশন বল যখন এদিকে কাজ করছে তখন আর এর ভ্যালু তাই হবে। তাই আর এর ভ্যালু নতুন করে আর ক্যালকুলেশন না করে এই জায়গা থেকে বসাই দিলে হবে। আর এর ভ্যালু কত, 100 cos 30 ডিগ্রি, মানে পি মিনিমামের ক্ষেত্রে আর এর ভ্যালু যা হবে, পি ম্যাক্সিমামের ক্ষেত্রে আর এর ভ্যালু তাই হবে, 100 cos 30 ডিগ্রি। তো এই জায়গা থেকে আমরা সরাসরি পি মিনিমামের পি ম্যাক্সিমামের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। এটা হবে হলো পি ম্যাক্স। ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করে আসে 84.64 নিউটন। আমার ভুল হতে পারে বা রাইট হতে পারে, একটু ক্যালকুলেশন করে দেখবা, এখানে ক্যালকুলেশন করে যাবে সেটাই অ্যান্সার। তো এটা হলো পি ম্যাক্সিমাম। তাহলে এই টাইপের অঙ্ক যদি কখনো আসে তাহলে
পি মিনিমাম বের করতে হবে নাকি পি ম্যাক্সিমাম বের করতে হবে সেটা তুমি এইভাবে চেক করে দেখবা। তো এটা খাতায় ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই, এটা তুমি জাস্ট হলো কী করবা, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ক্যালকুলেটার টিপে তুমি এই ব্যাপারটা শিওর হয়ে নিবা যে পি মিনিমাম বের করতে হবে নাকি ম্যাক্সিমাম। আর যদি প্রশ্ন যদি বলেই দেয় যে পি মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করতে, তাহলে আর এটা চেক করা দরকার নেই। আর যদি প্রশ্ন না বলে দেয় শুধু পি বের করতে বলে, তখন এটা চেক করে দেখবা। আশা করি বুঝছো ভালো করে। এনিওয়ে, তো আজকের মতো ক্লাস এতটুকুই। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।